জঙ্কুক ফোন করছে, লও কথা কও। হ্যালো জঙ্কুক বাবা, কেমন আছোস? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো, তোমরা কেমন আছো মামুনি? আমরা আর কেমন থাকমু, 5 দিন পর তোর একটু হুঁশ আইছে। এই সেরিটারে লয়ে যে কি করমু বুঝতাছি না। তোর কি অবস্থা? তোরে কোল দিলেই পাওয়া যায় না, হেন গিয়ে কি আম করে মনে পড়ে না তোর? সবকিছু গোছাতে একটু সময় লাগছে। তেল লগে কথা কবি? এখন একটু ব্যস্ত আছি, পরে কথা বলবো, রাখছি। জঙ্কুক সঙ্গে সঙ্গে কল কেটে দিয়েছে। তে অবাক লোচনে আম্মুর মুখের পানে চেয়ে আছে। তেরে খাওয়াই দাও, ওষুধ খাওয়াই তো ওই বুদো। ইয়নজন খাবার আনতে নিচে গেছে। এই সুযোগে তে ফোন হাতে নিয়ে জঙ্কুকের নম্বরে কল দিল। একবার দুইবার নয়, টানা 6 বার কল দিয়েছে, অথচ কল রিসিভ হচ্ছে না। আজ পর্যন্ত এমন ঘটনা কখনো হয়নি। জঙ্কুকের ফোন খোলা থাকলে আর ফোনের কাছে থাকলে তের কল কখনো মিস হয় না, অথচ আজই তার ব্যতিক্রম হচ্ছে। তের বুকের ভেতর অজানা ভয় হানা দিচ্ছে। একটু পরে জিমিন কল দিয়ে কথা বলছে। এর মধ্যে ইয়নজন খাবার নিয়ে চলে আসে। কাটা কল দিছে? জিমিন। শরীরে তোরে দেহনির লেগে হাসপাতালও গেছে, কিন্তু তোর অবস্থা খারাপ আছিল, তুই বুঝতে পারছ নাই। জিমিন হাসপাতালে গিয়েছিল? তে রাতে ঘুমানোর আগ পর্যন্ত বেশ কয়েকবার জঙ্কুকে কল দিয়েছে, অনেকগুলো মেসেজও দিয়েছে, কিন্তু জঙ্কুক মেসেজ কল কোনো কিছুতেই রেসপন্স করছে না। জিমিন ভার্সিটি থেকে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে তেকে দেখার জন্য বাসায় আসে। আজ সুগা আগে থেকে বাসায় ছিল। জিমিনকে ঢুকতে দেখেই সোফা থেকে উঠে এগিয়ে এলো। তে কোথায়? বনুর রুমে। জিমিন তের রুমে চলে গেছে। সুগা কিছুক্ষণ সোফায় বসে হঠাৎ উঠে রান্নাঘরে গিয়ে চা নুডলস সাথে ফল কেটে প্লেটে সাজিয়ে তের রুমের সামনে এসে বলল, আসবো? হ্যাঁ আসো। সুগার হাতে নাস্তা দেখে তে আহম্মকের মতো তাকিয়ে আছে। জিমিন চেয়ার থেকে উঠে হাত বাড়িয়ে একটা ট্রে নিয়ে টেবিলের উপর রাখলো। ভাইয়া তুমি নাস্তা নিয়ে এসেছো? হ্যাঁ। আম্মু কোথায়? আম্মু আর বড় আম্মু ঘুমাচ্ছে, তাই ডাকিনি। সুগা চায়ের কাপ জিমিনের দিকে এগিয়ে দিয়ে জিজ্ঞাসা করলো, চিনি হয়েছে কিনা দেখো। জিমিন চায়ে চিনি বেশি খায়। জানি। চিনি ঠিক আছে, ধন্যবাদ। আমি আসি। নাস্তা ভালো না লাগলে আমার কিছু করার নেই। আমি আন্তরিকভাবে দুঃখিত। আম্মু যদি উঠে তাহলে আবার নাস্তা পাঠাবো। সুগা তড়িঘড়ি করে রুম থেকে বেরিয়ে গেছে। তে তখনও সন্দেহের দৃষ্টিতে দরজার পানে তাকিয়ে আছে। তোর ভাই রান্না করতেও পারে? নুডলস আর চাটাই কোনো রকমে বানাতে পারে। জঙ্কুক ভাইয়ের সাথে কথা হয়েছে তোর? না। কেন? উনি আমার কল রিসিভ করে না। গতকাল আব্বু আম্মুর সাথে কথা বলেছে। আম্মু আমাকে ফোন দিতে চেয়েছিল, কিন্তু উনি কথা বলেনি। ওনার সমস্যা কি? আমাকে ওয়ার্নিং দিয়েছিল আমি যেন ইচ্ছাকৃত নিজে ক্ষতি না করি, হয়তো সেই জন্যই রাগ করে কথা বলছে না। ভালো হয়েছে, তোর সাথে এমন করাই উচিত। তুই আমাকে এভাবে বলতে পারলি? তো কিভাবে বলবো? আগে উনি তোকে পাত্তাই দিত না, তবুও ওনার পেছন পেছন ঘুরতি, অথচ এখন উনি তোকে প্রাধান্য দিচ্ছে, তবুও তুই অনিয়ম করছিস। জঙ্কুক ভাইয়ের অনুপস্থিতিতে আমার মনের ভেতরে যে ঝড় চলছে আমি তোকে কিভাবে বুঝাবো? মাথায় 24 ঘন্টা একটা অজ্ঞাত সংখ্যা ঘুরঘুর করছে, আমি কোনোভাবেই শান্ত থাকতে পারছি না। কিছুক্ষণ পর ইয়নজন আবারও নাস্তা নিয়ে আসে। আন্টি আমি নাস্তা খেয়েছি, আপনি এগুলো নিয়ে যান। আমার ফুলা কতলা হাবিজাবি রেঞ্জেল এসে হিটি খাইছো, নাও হিটি খাও। ওনার রান্না খারাপ হয়নি। আম্মু ভাইয়া যেহেতু রান্না পারে, চলো ভাইয়াকে বিয়ে করিয়ে দেই। এই বাড়ির মধ্যে বিয়ের নাম ভুলেও মুহ আনবি না। কেন? এমনি। জিমিন আরো কিছুক্ষণ বসে চলে যাওয়ার জন্য নিচে নামতেই সুবিনের সাথে দেখা। জিমিন ওনাকে সালাম দিল। সুবিন মিষ্টি হেসে সালামের উত্তর দিয়ে বলল, বাসায় যাইতাছো? জি আঙ্কেল। সন্ধ্যা হইয়া যাইতেছে গা, একা কেমনে যাইবা? সন্ধ্যার আগেই পৌঁছে যাব, সমস্যা নেই। সমস্যা আছে, তে যেমন আমার মাইয়া, তুমিও আমার মাইয়ার মতো। এই সন্ধ্যাবেলা আমি আমার মেয়েকে কখনো একা ছাড়তে পারবো না, তেমনি তোমাকেও একা ছাড়তে পারবো না। সুগা। জি আব্বু। জিমিনকে ওর বাসা পর্যন্ত দিয়ে আসো। সুগা আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। টাকাই রইছো কেরে, যাইবা কিনা? চাবিটা নিয়ে আসি। বাইক নেওয়া লাগবে না, তোমাকে আমি একটু বিশ্বাস করি না। অ্যাক্সিডেন্ট করবা একা করো, আমার কোনো আপত্তি নাই, কিন্তু তোমার অসাবধানতার জন্য অন্য কারো হাত পা ভাঙবে, এসব আমি সহ্য করব না। গাড়ি নিয়ে যাও। সুবিনের কথা শুনে জিমিন না চাইতে হেসে ফেলল। সুগা চাবি আনতে চলে গেছে। সুবিন জিমিনের দিকে তাকিয়ে বলল, তুমি কিছু মনে করো না, আমাদের বাবা ছেলের সম্পর্কটাই এরকম। এখন কিছু না বললে ওর বেপরোয়া স্বভাব ঠিক হইব না কখনো। আমি কিছু মনে করিনি আঙ্কেল। ঠিক আছে, সময় পেলে মাঝে মাঝে বেড়াইতে আইসো। হ্যাঁ আচ্ছা আঙ্কেল। জিমিন সুগার পেছন পেছন বাসা থেকে বেরিয়ে বলল, আমি গাড়িতে যাব না। বাইকে যাবে? না। তো কিসে যাবে? আমি রিকশায় চলে যেতে পারবো, আপনার যেতে হবে না। তোমাকে বাসায় পৌঁছে দেওয়া আমার দায়িত্ব, আর সেই দায়িত্বটা স্বয়ং সুবিন খান আমাকে দিয়েছেন। ওনার কথা অমান্য করলে আমাকে বাসায় জায়গা দিবেন না। তুমি কি তাই চাও?
না, আমার জন্য আপনার কোনো সমস্যা হোক তা আমি কখনোই চাইবো না, কিন্তু কোনো কিন্তু নেই। তুমি রিকশায় যেতে চাইলে তাই যাব, চলো। আঙ্কেল যে গাড়ি নিতে বললো? তোমার আঙ্কেল নিশ্চয়ই এও বলেছেন আমি দায়িত্ব জ্ঞানহীন বেপরোয়া স্বভাবের ছেলে। গাড়ি না নেওয়ার অপরাধে না হয় দুই একটা বকা খেয়ে নিব। সব বুঝছেন, তাহলে বেপরোয়া চলাফেরা করেন কেন? আব্বুর মতো তোমারও কি তাই মনে হয়? জানি না। প্রথমবারের মতো একই রিকশায় দুজন পাশাপাশি বসেছে। জিমিন এক সাইড হয়ে বসে নিজেকে যতটা সম্ভব একপাশে সরিয়ে নিচ্ছে, যেন কোনোভাবে সুগার সঙ্গে ধাক্কা না খায়। তবুও চলন্ত রিকশায় সুগার শক্তপোক্ত বাহু বারবার জিমিনের কাঁধের সাথে ধাক্কা খাচ্ছে। জিমিন ভেতরে ভেতরে নিজের প্রতি রাগ হচ্ছে। ভেবেছিল রিকশা একা চলে যাবে, তাহলে বাইক আর গাড়ির ঝামেলাও পোহাতে হবে না। তার উপর মাঝে মধ্যে গলির রাস্তায় গাড়ি থেকে নামলে আশেপাশের মানুষজন কেমন করে চেয়ে থাকে, নিজেদের মধ্যে ফিসফিস করে। এগুলো জিমিনের সহ্য হয় না, তাই সব সময় সাদামাটা চলতেই পছন্দ করে। জিমিনের অস্বাভাবিক কর্মকাণ্ড দেখে সুগা আচমকা নিজের হাত জিমিনের পেছন দিকে ঘুরিয়ে জিমিনের কাঁধ বরাবর রিকশাতে রেখেছে। সুগার হাতের স্পর্শ অনুভব হওয়া মাত্র জিমিন সঙ্গে সঙ্গে সুগার হাতের দিকে তাকিয়ে বলল, হাতটা সরান প্লিজ। যেভাবে সাইডে যাচ্ছ কখন জানি রিকশা থেকে পড়ে যাও। আমার আব্বাজান বাইক আনতে নিষেধ করেছে যাতে তুমি ব্যথা না পাও। সেখানে রিকশা থেকে পড়ে যদি ব্যথা পাও আব্বু কি আমাকে আস্ত রাখবে? আমি পড়বো না, প্লিজ আপনার হাতটা সরান, আমার অস্বস্তি লাগছে। আমার পাশে বসে কেউ এমন আচরণ করলে আমার অস্বস্তি লাগে। ইদানিং জিমিনের মাথায় হুটহাট সুগার চিন্তা চলে আসে, বিশেষ করে সুগার জীবন কাহিনী শোনার পর থেকে। জিমিন মাঝে মাঝেই সেই ভাবনায় মগ্ন থাকে, না চাইতেও সুগার প্রতি অন্যরকম অনুভূতি কাজ করে। সুগার জিমিনের পাশ থেকে হাত সরিয়ে এনে চোখ নামিয়ে বলল, জিমিন, তোমার জীবনের একমাত্র অস্বস্তিকর ব্যক্তিটা কি শুধু আমি? যদি তাই হয় তবে আজকের পর তোমার অস্বস্তির কারণ আমি হব না। বাকি রাস্তা সুগা একেবারের জন্য জিমিনের দিকে তাকায়নি, অথচ জিমিন পুরো রাস্তা সুগার ঘরে বন্দি ছিল। গলির মোড় পর্যন্ত আসতেই সুগা বলল, মামা রিকশা থামান। সুগা রিকশাওয়ালাকে ভাড়া দিয়ে এক পলক জিমিনের দিকে তাকিয়ে বলল, সাবধানে যেও। সুগা মাথা নিচু করে হাঁটতে শুরু করলো। জিমিন থ হয়ে রিকশায় বসে আছে। সুগার পরিবর্তন জিমিনের মনে বিশেষ প্রভাব ফেলেছে। এদিকে তে দিনে কম করে হলেও জংকুককে 100 মেসেজ পাঠায়। আজও তার ব্যতিক্রম হয়নি, কিন্তু জংকুকের কোনো রিপ্লাই আসে না। সন্ধ্যা থেকে একের পর এক কল দিচ্ছে, জংকুক কল রিসিভও করছে না। মনের ভেতরে জমে থাকা অভিমানে তার চোখ মুখ লাল হয়ে গেছে। কাঁদো কাঁদো মুখ করে জংকুককে চিঠি লিখছে, প্রিয় নিষ্ঠুর মানব, কেমন আছেন? জানি খুব ভালো আছেন। অবশ্য ভালো থাকারই কথা, কারণ তে নামক এক উন্মাদের থেকে মুক্তি পেয়ে গেছেন। কিন্তু আমি ভালো নেই, একটুও ভালো নেই। আজ থেকে 1.5 বছর আগ পর্যন্ত আমি খুব ভালো ছিলাম, কারণ তখন জংকুক নামক কোনো ব্যক্তির অস্তিত্ব আমার হৃদয়ে ছিল না। কিন্তু এই 1.5 বছর সবকিছু বদলে গেছে। সেই সঙ্গে বদলে গেছে আমার অভিপ্রায়ও। জংকুক নামক নিষ্ঠুর মানবের প্রতি আমার তীব্র আসক্তি জন্মেছে। প্রতিনিয়ত ওনাকে দেখার জন্য উদ্দীপ্ত হয়ে উঠেছি। ওনার আকস্মিক দূরত্ব মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব ছিল না। তার উপর আমার অবিদ্যমানতা ওনার চলে যাওয়াটা কোনোভাবেই সহ্য করতে পারিনি। তাই ওনার আদেশ মেনে নিজেকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছি। ওনাকে জানিয়ে দিন আমি এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছি। খাওয়া দাওয়া ঔষধ সবকিছু ঠিকমতো খাচ্ছি। যদি সম্ভব হয় তবে আমার জন্য ক্ষমা করে দেয়। উনি আমার মেসেজে রিপ্লাই করছে না, তাই বাধ্য হয়ে চিঠি লিখছি। আমার একটা কবুতর থাকলে তার পায়ে বেঁধেই চিঠিটা পাঠাতাম, কিন্তু আফসোস আমার এমন কোনো মাধ্যম নেই, তাই বাধ্য হয়ে চিঠিটা ইনবক্সে পাঠাতে হচ্ছে। ওনার গুরুত্বপূর্ণ সময় নষ্ট করার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আজ আর কোনো মেসেজ দেব না। ওনাকে সাবধানে থাকতে বলবেন। ইতি ওনার অবাধ্য ডোনা তে। জগৎ ল্যাপটপে কাজ করছিল। তার আইডি থেকে মেসেজটা আসা মাত্রই ফোন হাতে নিয়ে মেসেজটা পড়েছে। দু চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে সুগাকে কল দিল। সুগা কল রিসিভ করে একদমই সরি বলেই যাচ্ছে। হয়েছে, থাম। এখন সরি বললে আর কি হবে? বনুর সাথে কথা হয়েছে তোমার? না। রাগটা সাইডে সরিয়ে বনুর সাথে একটু কথা বলো। ওর মনের অবস্থা খুব খারাপ। এত সহজে তোর বোনকে ছাড় দিচ্ছি না। ওর জন্য কি পরিমাণ কষ্ট প্রতিনিয়ত আমি অনুভব করি। কমপক্ষে তার একাংশ উপলব্ধি করুক, তারপর না হয় ভেবে দেখব। আমার বোনের চোখে তোমার জন্য আর এক ফোঁটা অশ্রু দেখতে চাই না আমি। আফসোস আজ একটা বোন নেই বলে আমার পক্ষ ধরে কেউ কথা বলতে আসে না। বড় আব্বুকে বলবো আপাতত দাদা দাদু হওয়ার জন্য মানসিক প্রস্তুতি নিতে বলিস। এখন আর বোন লাগবে না। আমার মেয়ে বড় হয়েই আমার পক্ষে কথা বলবে। আহা গো, শখ কত। শোন, তোর বোন সুস্থ হলে ভার্সিটিতে যেতে বলিস। সারাদিন বাসায় থেকে উল্টাপাল্টা চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তুমি কি বোনের সাথে কথা বলবাই না? তোর বোনের সাথে কথা না বলে থাকতেই পারবো না আমি। শুধু কয়েকটা দিন দেখবো, এই আর কি। রাখছি এখন। সাবধানে থাকিস। তুমিও সাবধানে থেকো। প্রতিদিনের ন্যায় আজ বিকেলেও তে ঘুম থেকে উঠে ছাদে আসে।
কিছুক্ষণ হাঁটাহাঁটি করে এক জায়গায় স্থির দাঁড়িয়ে আকাশের পানে চেয়ে আনমনে কিছু ভাবছে। হঠাৎ পেছন থেকে সুগা ডাকলো, বনু তোর কি মন খারাপ? কই না তো। কাঁদলেই যদি সব পাওয়া যেত তবে সবাই তাদের ইচ্ছে পূরণ করতে দিনরাত এক করে কাঁদতো। জানিস তো আল্লাহ ধৈর্যশীল ব্যক্তিকে অনেক বেশি পছন্দ করেন। ধৈর্য রাখ, ভালো ফলাফল পাবি ইনশাআল্লাহ। ভাইয়া জঙ্কুক ভাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। তোমার সাথে রেগুলার কথা হয়? না, ভাইয়া একটু ব্যস্ত আছে। ভার্সিটিতে যাচ্ছিস না কেন? ভালো লাগে না। ক্লাসে গেলে মন ভালো হয়ে যাবে। সকালে রেডি থাকিস, তোকে নিয়ে বের হব। আচ্ছা। সন্ধ্যার আগে রুমে চলে যাস। সুগা চলে যাওয়ার একটু পরেই সকিনা ছাদে আসে। জঙ্কুক ভাইয়া কি তোমার সাথে এখনো কথা বলে না? না। কেন বলে না? জানি না। এখন কি করবা? কাল পরশু শাড়ি পরবো, আমার ছবি তুলে দিস। আচ্ছা। সময় চলছে নিজস্ব গতিতে। প্রতিদিন সন্ধ্যার পর জিন অথবা ইউনজুনের ফোনে জঙ্কুকের কল আসে। একে একে সবার সাথেই ভিডিও কলে কথা বলে, কিন্তু তার কণ্ঠস্বর শোনা মাত্রই ব্যস্ততার ভান করে কল কেটে দেয়। প্রথম তে কথা বলতে চাইলেও জঙ্কুক কথা বলতো না। এখন তেও তেমন আগ্রহ দেখায় না। আজ সন্ধ্যার পর সকিনা, বান্টু আর তে সোফায় বসে গল্প করছে আর সুপ খাচ্ছে। এমন সময় জিনের ফোনে জঙ্কুকের নাম্বার থেকে ভিডিও কল আসে। বড় আম্মু, তোমার বাবু কান্না করছে। কে কান্না করছে? তোমার ছেলে কল দিচ্ছে। তুই রিসিভ করতে পারিস না? তোমার বাবুর কি আমার সাথে কথা বলার সময় আছে নাকি? কত ব্যস্ত মানুষ, তুমিই কথা বলো। দ্বিতীয়বার কল বাজতেই তে রান্নাঘরে গিয়ে জিনকে ফোন দিল। কি হয়েছে বাবু, কান্না করছিস কেন? কান্না করলাম কোথায়, আর হঠাৎ বাবুই বা ডাকছো কেন? আমি নিজে থেকে ডাকিনি, তে বলছে আমার বাবু নাকি কান্না করছে, তাই জিজ্ঞেস করলাম। তোমাদের আদরের মেয়েকে বাড়াবাড়ি কম করতে বলো। তে ঠোঁট উল্টিয়ে কাঁদো কাঁদো মুখ করে তাকিয়ে আছে। জিন তেকে এক নজর দেখে রান্নাঘরের দিকে তাকিয়ে তের হাতে ফোন দিতে দিতে বলল, নে তের সাথে কথা বল, তরকারি পুড়ে যাচ্ছে মনে হয়, আমি যাচ্ছি। তাৎক্ষণিক ঘটনায় তে কোনো রকমে ফোন মুখের সামনে ধরতেই জঙ্কুকের সঙ্গে চোখাচোখি হলো। জঙ্কুক চোখ নামিয়ে টেবিলের উপর ফোন রেখে পাশে ল্যাপটপে কাজ করছে। তে অপলক দৃষ্টিতে জঙ্কুককে দেখছে। আজ মুখের উপর কলও কাটছে না। তে ঠোঁটের কোনো হাসি রেখে ডাকলো, বাবু। জঙ্কুক অগ্নি দৃষ্টিতে তাকিয়ে তের হাসি দেখে সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিয়েছে। তে দুষ্টামি ছলে আবারও ডাকলো, এই বাবু। জঙ্কুক এবার ফোন কাছে নিয়ে বিড়বিড় করে বলল, এই যে বাবু বাবু ডাকছেন, বাবুর মতো আচরণ করলে সামলাতে পারবেন তো? তে জঙ্কুকের মুখে এমন কথা শুনে অবাক চোখে তাকালো। জঙ্কুক ফোন আগের জায়গায় রেখে আবারও কাজে মনোযোগ দিয়েছে। বাসায় থাকাকালীন সারাক্ষণই বক বক করতি, আর এখন মুখ দিয়ে কথা বের হয় না? আগের রূপে ফিরে গেছিস? দেখি দে ফোন। তে বড় আম্মুকে ফোন দিয়ে রুমে এসে জঙ্কুকের একটা ছবি বের করে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, আজ সকাল সকাল তে শাওয়ার নিয়ে একেবারে রেডি হয়ে নাস্তা করে সুগার সঙ্গে বেরিয়েছে। অনিবার্য কারণবশত প্রথম ক্লাস হবে না, তাই বেগম, তামিম, জিমি, নিভা চারজন চা খেতে বেরিয়েছে। তে ওদের দেখেই উত্তেজিত কণ্ঠে বলল, ভাইয়া গাড়ি থামাও, জিমিরা চা খাচ্ছে। সুগা ওদের দিকে একবার তাকিয়ে পর তার হাস্যোজ্জ্বল মুখের পানে তাকিয়ে হেসে বলল, কে জানি বলেছিল ভার্সিটিতে আসতে ভালো লাগে না। কে জানি বলেছিল, মনে নেই। ঠিক আছে যা, ক্লাস শেষ করে কল দিস, ফ্রি থাকলে এসে নিয়ে যাব। ভাইয়া আসো, এক কাপ চা খেয়ে যাও। আজ না, অন্য কোনো দিন খাবো। প্লিজ ভাইয়া চলো। তে বেগম ও তামিম সুগাকে রিকোয়েস্ট করে চা খেতে নিয়ে আসে। টুকটাক কথা বলতে বলতে এক কাপ চা খেয়েছে। জিমিনের দিকে একবারের জন্য তাকায়নি। বেগম আস্তে করে বলল, জিমিন ভাবি, আজকে ট্রিট যে আপনার পক্ষ থেকে, এটা ভাইকে বললেন না? ভাবির একটা বন্ধ করবি? সুগা টাকা বের করে বিল পরিশোধ করতে যাবে, অমনি জিমিন সুগার হাত ধরে থামিয়ে দিয়ে বলল, আজকের বিল আমি দিব। তোমার লিস্টে নিশ্চয়ই আমি ছিলাম না, আমার বিলটা আমি দিয়ে দিচ্ছি। বললাম তো আমি বিল দিব। সুগা টাকা পকেটে রেখে স্বাভাবিকভাবে তেল থেকে বিদায় নিয়ে চলে গেছে। তোর সাহস তো কম না, তুই আমার ভাইয়ের সাথে উচ্চস্বরে কথা বলিস? সামান্য এক কাপ চায়ের জন্য যে তোর ভাই টাকার গরিমা দেখালো সে বেলায়? আমার ভাই টাকার গরিমা দেখায়নি, আমি বেগম, তামিম ভাইয়াকে ডেকে নিয়ে এসেছি। আসার পর তুই ভাইয়ের সাথে কোনো কথা বলিসনি, কথা নাই বলতে পারিস, চা পর্যন্ত খেতে বলিসনি, অথচ ট্রিট তুই দিচ্ছিস। ভাইয়া নিজের বিল পরিশোধ করাটা কি অন্যায় ছিল? তুই তো তোর ভাইয়ের পক্ষই নিবি। তুই আমার ভাবি হলে তোর পক্ষই নিতাম। বিড়বিড় করে কি বলছিস? কিছু না। তে বিকেলে শাড়ি পরে সকিনাকে নিয়ে ছাদে এসে মাথায় ঘোমটা দেওয়া ছবি থেকে শুরু করে স্টাইল করে বেশ কিছু ছবি তুলেছে। রুমে বসে বসে ছবিগুলো দেখছে। একা একা শাড়ি পরায় কুচির বেহাল অবস্থা, তবুও অনেক খোঁজাখুঁজি করে 3টা ছবি জঙ্কুককে পাঠিয়েছে। প্রথম 2টা ঘোমটা ছাড়া ছবি, তৃতীয়টা মাথায় ঘোমটা দেওয়া। ছবিগুলো দেখা মাত্রই জঙ্কুকের ঠোঁটে হাসি ফুটে ওঠে।
তার মায়াবী আদলে তাকিয়ে জঙ্কুক মোলায়েম কণ্ঠে বলল, মাশাআল্লাহ। দেখি জঙ্কুকের দরুন তার প্রেয়সীর মন ঠিক কতখানি উত্তপ্ত হতে পারে। জুম করে ছবিগুলো দেখতে দেখতে শাড়ির কুচিতে জঙ্কুকের নজর আটকালো। ইস, আমি কাছে থাকলে কুচির বেহাল দশা হতেই দিতাম না। জঙ্কুকের রিপ্লাই পাবার আশায় তে নিষ্পলক দৃষ্টিতে ফোনের দিকে তাকিয়ে আছে। 15 মিনিট হয়ে গেছে, অথচ কোনো রিপ্লাই আসে না। তার ব্যাকুল মন কোনোভাবে শান্ত হচ্ছে না। কথায় আছে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে হয়। এতদিন আপনার বহু তালবাহানা সহ্য করেছি, এবার আমার ভিন্ন রূপ দেখাবো। তাই শাড়ি পরা ছবিগুলো থেকে 2টা ছবি ফেসবুক দিয়ে অপেক্ষা করছে। যেই ভাবনা সেই কাজ। তে মিটি মিটি হাসছে। জঙ্কুককে জ্বালানোর এর থেকে উত্তম উপায় আর নেই। হাতে গোনা 2 মিনিটের মধ্যে তের আইডি থেকে ছবিগুলো ডিলিট হয়ে গেছে। তে নিঃশব্দে হেসে বিড়বিড় করে বলল, মিস্টার জঙ্কুক, আপনি ধরা পড়ে গেছেন। আপনার রাজ্যের আড়ালে লুকানো অনুভূতি প্রকাশিত হয়ে গেছে। আপনি সবকিছু আড়াল করতে পারলেও আপনার অন্তরের হিংসুটে মনোভাবকে কোনোভাবেই আড়াল করতে পারলেন না। একদিনের ব্যবধানে জঙ্কুককে পাঠানো মেসেজের পরিমাণ কমে এসেছে। ছবি পাঠানোর পর 2 দিনে জঙ্কুককে একটাও মেসেজ করেনি, এমনকি একবারের জন্য কলও করেনি। সন্ধ্যায় কল দিলে জঙ্কুককে শুনিয়ে তে ইচ্ছাকৃত ব্যস্ততার ভান করে। যথারীতি আজও সন্ধ্যার পর জঙ্কুক মামুনির নম্বরে কল দিয়ে ওয়েটিং পায়, তাই কাকিয়াকে কল দেয়। সকিনাকে আগে থেকেই সবকিছু শিখিয়ে দিয়েছে তে। যথারীতি তে সেখানে কথাগুলো বলতে শুরু করেছে। জঙ্কুক সেসব কথার পাত্তা না দিয়ে গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করলো, সকিনা, মামুনি কি বেশি ব্যস্ত? মামুনি সম্পূর্ণ ফ্রি আছে, আম্মুর সঙ্গে বসে গল্প করছে। কেন ভাইয়া? মামুনির ফোন ওয়েটিং কেন? মামুনির ফোন দিয়ে আপু কার সাথে যেন কথা বলছে। 30 মিনিট যাবত ওয়েটিং। এত সময় ধরে কার সাথে কথা বলছে? আমি জানি না, আমাকে বললো বিরক্ত যেন না করি। ফোনটা মামুনি না হয় কাকিয়াকে দে। ঠিক আছে। সকিনা মায়ের কাছে ফোন দিয়ে দৌড়ে তের রুমে এসে ঘটনা বলতেই তে মুস্কি হাসলো। মামুনি আর কাকিয়ার সাথে কথা শেষ করে জঙ্কুক তৎক্ষণাৎ সুগাকে কল দিয়েছে। সুগা বেগম তামিমকে কল দিয়ে পরপর জিমিনকে কল দিয়েছে। সন্ধ্যার পর বোনের সাথে কথা হয়েছে তোমার? আজ ফোনে কথা হয়নি। কথা হয়নি? না, কেন? তেমন কিছু না, রাখছি। সুগা বাসায় ফিরে আম্মুর ফোনও চেক করেছে, অথচ কারো নাম্বার নেই। তেকে সরাসরি কিছু জিজ্ঞাসাও করতে পারছে না। নামজুন বাসায় ফিরে বিকেল থেকে মন খারাপ করে সোফায় বসে আছে। আপনার কি শরীর খারাপ? বাবি, বাইজনের শরীর না, মন খারাপ। এই মন আর কখনো বালাইব না। কেন, কি হয়েছে? বাইজন, বাবিরে কমু না। ইয়নজুনি 2 কাপ চা দাও। আব্বু, চা আমি করি? তুমি চা করতে পারবে? পারবো। আমার মাইয়ের রাতের রান্না খাওয়ার পর সামান্য চা নিয়ে ডাউট করা শোভা পায় না বাইজন। আমার মেয়ে সব পারবে, প্রয়োজনে আমি শিখিয়ে দিব। আব্বুর আবার কনফিডেন্স দেখে তে মৃদু হেসে রান্নাঘরে চলে গেছে। তুই রান্না শিখাবি? হ, শিয়ামু। ঠিক আছে, তাহলে তুই আগে বল, চিংড়ি মাছের মালাইকারি কিভাবে রান্না করে? এটা তো জানি না বাইজন। পায়েস তো রান্না করতে পারবি নাকি? এটাও পারতাম না বাইজন। এই জীবনে কোনোদিন শখ করেও তো রান্নাঘরে পা রাখিসনি। আমি নেলে ফারাহি নাই, গত 20 বছরে তুমি ফারাকছনি। এর মধ্যে তে 2 কাপ চা বানিয়ে নিয়ে এসেছে। নামজুন চায়ে চুমুক দিয়ে বলল, আমাকে তো তোর ভাবি রান্না করে ঢুকতে দেয় না। তাছাড়া আমি গত 20 বছর পা না রাখলেও রান্না সম্পর্কে তোর মতো অজ্ঞ না। খুব তো বলছিস তোর মেয়েকে তুই রান্না শিখাবি, সামান্য পায়েসের রেসিপি বলতে পারছিস না, আবার তুই নাকি সব শিখাবি। তাহলে তুমি কও। তুই কি কোনোভাবে আমায় চ্যালেঞ্জ করছিস? করতাছি। আমি মুখের কথায় বিশ্বাসী না। তুই অপেক্ষা কর, রান্না করে তোর সামনে হাজির করব। চলো তে মামুনি, আজ আমি দিক নির্দেশনা দিব। যেভাবেই হোক তোমার আব্বুকে চ্যালেঞ্জে হারাতেই হবে। দয়া করে আমার সাজানো রান্নাঘরটাকে ছেড়ে দেন, পায়েস আমি করে দিচ্ছি। তুমিও আমায় ভরসা করো না? করি তো, কিন্তু আমি কি কোনোভাবে সাহায্য করতে পারি? সাহায্য লাগবে না। শুধু হাসছে আর ভিডিও করছে। সুবিন সোফায় বসে আছে। ঘন্টাখানেক পর জঙ্কুক কল দেয়। চাচু, প্রজেক্টের কিছু ইনফরমেশন লাগবে, আগামীকাল সকালের মধ্যে দিলে ভালো হতো। প্রজেক্ট লইয়া পরেও বাবা যে আপাতত ভিডিও কল দাও। ভিডিও কল কেন? আরে তুমি দেও আগে। জঙ্কুক ভয়ে ভয়ে ভিডিও কল দিল। সুবিন কল রিসিভ করে হাসতে হাসতে বলল, তোমার আব্বুর মাথা নষ্ট হয়ে গেছে, দাঁড়াও দেখাচ্ছি। চাচুর কথার আগামাথা কিছু বুঝতে পারছে না জঙ্কুক। সুবিন রান্নাঘরের সামনে গিয়ে ফোন ওদের দিকে ঘুরিয়ে হাসতে শুরু করেছে। তোমার চাচু আমাকে চ্যালেঞ্জ দিয়েছে, আমি নাকি রান্না পারি না। আপনার শরীরের অবস্থা একদম ভালো না, এই অবস্থায় এইসব চ্যালেঞ্জের কোনো মানে হয় না। আমি তো বেশি কিছু করছি না, তে মামুনি সবটা করছে। তের দিকে ফোন ঘোরাতেই জঙ্কুকের চোখ কপালে ওঠার অবস্থা। তের কপালে কাপড় বাঁধা, চুলগুলো শক্ত করে খোপা করা, ওড়না পেঁচিয়ে কোমরে বেঁধে রেখেছে। তেকে এই অবস্থায় দেখে জঙ্কুক শুকনো মুখে বিষম খেয়ে আতঙ্কিত কণ্ঠে বলে উঠল,
ও এখানে কি করে? তোমার আব্বু আমার মেয়েকে রান্না শেখাচ্ছে। জাঙ্কুক মনে মনে বিড়বিড় করলো, তোমাদের পাগলামির মাঝে আমার অবুঝ বউটাকে কেন টানো? তুমি আমার স্পেশাল রেসিপিগুলো মিস করবে। তা কি রান্না করা হচ্ছে? চিংড়ি মাছের মালাইকারি, বেগুন ভর্তা, পাবদা মাছ ভুনা, আমার স্পেশাল ডালের রেসিপি, সাথে পায়েস। এত কিছু করার কি দরকার? আম্মু কোথায়? জিনের কাছে ফোন দিতেই জাঙ্কুক রাগান্বিত কণ্ঠে বলল, আম্মু, এসব কি হচ্ছে? তুমি কিছু বলছো না কেন? আমি অনেকবার বারণ করেছি, তোর আব্বু কথা শোনার মানুষ নাকি? আব্বুকে এই শরীর নিয়ে রান্নাঘরে কেন ঢুকতে দিয়েছো? আর তোমরা কি এইটুকু বোঝো না? দেখি বেগুন পোড়াতে পারবে নাকি? হাত পা পুড়ে নাজেহাল অবস্থা করে ফেলবে। ওনাদের উল্টাপাল্টা চ্যালেঞ্জকে তোমরা কিভাবে সাপোর্ট করছো? কারো কিছু হবে না, তুই মাথা ঠান্ডা রাখ। তাছাড়া ওদের রান্না প্রায় শেষের দিকে। যা ইচ্ছে করো, আমার কি? জাঙ্কুক রাগে কল কেটে দিয়েছে। তেদের রান্না প্রায় শেষের দিকে। সুগা ছবি তুলে জাঙ্কুককে পাঠিয়েছে। খাবার টেবিলে মুখোমুখি দুই ভাই বসা। তে দুজনকেই খাবার বেড়ে দিচ্ছে। সুবিন চুপচাপ খাবার শেষ করে উঠে যেতে যেতে বলল, ভাইজান, তুমি জিতছো, এবার মন ভালো হয়েছিনি? আমার মন ভালো করার অযথা উদ্যমটা খুব ভালো ছিল, ধন্যবাদ। জাঙ্কুক প্রজেক্টের কাজে অত্যাধিক ব্যস্ত। নিজের কাজ শেষ করে রুমে এসে ফ্রেশ হয়ে বাসায় কল দেয়। সারাদিনে 2 থেকে 4 মিনিট কথা হোক বা না হোক, নিয়ম করে সন্ধ্যার পর ঘন্টাখানেক কথা বলাটা অভ্যাস হয়ে গেছে। জাঙ্কুক বাড়িতে নেই 17 দিন হয়ে গেছে। এখনো তের সাথে সম্পর্কের উন্নতি হচ্ছে না। প্রথম 8-10 দিনের মতো তে আর কান্নাকাটি করে না, বরং প্রতিনিয়ত জাঙ্কুকে জ্বালানোর নতুন নতুন পরিকল্পনা করে। আজ সকাল থেকে জিন আর ইয়ঞ্জুন রান্নাঘরে ব্যস্ত। জাঙ্কুকের বড় মামাকে ডাক্তার দেখাতে ঢাকায় নিয়ে আসবে। সাথে বড় মামা আর লিসাও আসবে। তে ভার্সিটি থেকে বাসায় ফিরে ফ্রেশ হয়ে কেবল শুয়েছে। এর মধ্যে বড় মামি আর লিসা বাসায় আসে। ওনাদের কণ্ঠ শুনে তে তাড়াতাড়ি নিচে এসে সালাম দিয়ে ভালোমন্দ জিজ্ঞাসা করেছে। মামি হাসি মুখে কথা বললেও লিসা মুখ ফুলিয়ে রেখেছে। তের অনিচ্ছা থাকা সত্ত্বেও লিসাকে জিজ্ঞাসা করলো, আপু কেমন আছেন? আমি তো ভালোই আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, খুব ভালো। তে লিসাদের পাশের সোফায় বসে চোখ বন্ধ করতেই গত বছর রোজাপুর বিয়ের প্রতিটা ঘটনা চোখের সামনে জ্বলজ্বল করছে। লিসা আর চোখে তের দিকে তাকিয়ে মনে মনে ভাবছে, এই তের মধ্যে স্পেশাল কি গুণ আছে যা আমার মধ্যে নেই? আমি কি তোমার প্রেমিকা হতে পারতাম না? এই বাড়ির বড় বউ হওয়ার জন্য কি আমি একেবারেই যোগ্য ছিলাম না? তুই কি মেয়ে মানুষ গেছিস নাকি? হ্যাঁ, এনওয়াই শরবত নিয়ে দে কাগরে। তে তড়িঘড়ি করে উঠে রান্নাঘরে গেল। লিসা সোফা থেকে উঠে সারা বাড়ি ঘুরে দেখছে। হয়তো জঙ্কুকের রুমে যেতে চেয়েছিল, কিন্তু তালা দেখে আবারও নিচে এসে তাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলো, জাঙ্কুক ভাইয়ের রুমে তালা কেন? তোমার জন্য নাকি? ভাবতেই ভালো লাগছে যে আমার ভাই উনি নিজের রুমে তালা দিয়ে গেছে। রুমে তালা থাকুক আর না থাকুক, ওনার শূন্য রুমের পূর্ণতা ওনাকে ছাড়া অসম্ভব। তাছাড়া রুমে তালা দিয়ে ভিন দেশে পাড়ি দিলেও ওনার মনটা তো আমার কাছেই রেখে গেছে। মানে নাথিং। ইদানিং জঙ্কুককে জ্বালাতে জ্বালাতে তের স্বভাব খারাপ হয়ে গেছে। লিসাকে দেখেও খুব জ্বালাতে ইচ্ছে করছে। যেই ভাবনা সেই কাজ। তে সোফায় বসে দু হাতে জিনের বাহু আঁকড়ে ধরে কাঁধ বরাবর মাথা এলিয়ে দিয়েছে। কি রে, শরীর খারাপ লাগছে? না, তোমার আদর খেতে খুব ইচ্ছে করছে। জিন তেকে নিজের কাছে টেনে নিয়ে তের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর জঙ্কুকের মামির সঙ্গে কথা বলছে। জাঙ্কুকের জন্য কি মেয়ে পছন্দ করে রেখেছো? মেয়ে কিভাবে পছন্দ করব? ছেলে তো বিয়ের জন্য রাজি হয় না। জাঙ্কুকের পছন্দ করা আছে নাকি? আমি জাঙ্কুকে জিজ্ঞাসা করেছি ভাবি। জাঙ্কুকের আব্বু সরাসরি কিছু না বললেও ছেলের পছন্দ আছে কিনা এ বিষয়ে উনি নিজে কয়েকবার জানতে চেয়েছিল, কিন্তু জাঙ্কুক কিছুই বলেনি। উল্টো দুই ভাইয়ের মধ্যে ঝামেলা সৃষ্টি করেছে। একদিকে জাঙ্কুক বিয়েতে রাজি হয় না, অন্যদিকে তের আব্বু তের জন্য সম্বন্ধ দেখছে। এসব নিয়ে জাঙ্কুকের আব্বু আর তের আব্বুর মধ্যে কথা কাটাকাটি হয়েছে। এরপর থেকে দুই ভাই নীরব, বিয়ের বিষয়ে আলোচনা বন্ধ। বড় আব্বু আর আব্বুর মধ্যে ঝগড়া হয়েছে? কবে? আমি কোথায় ছিলাম? তেমন সিরিয়াস ঝগড়া না, কথা কাটাকাটি হয়েছিল। তোরা বাহিরে ছিলি, আমিও বিস্তারিত শুনিনি। তোর বড় আব্বু আমাকে তেমন কিছু বলেওনি। এই জন্যই কি আম্মু সেদিন বিয়ের কথা বলতে নিষেধ করেছিল? তে সোফার পাশ থেকে নিজের ফোনটা হাতে নিয়ে লুকিয়ে জাঙ্কুকে মেসেজ লিখেছে। বড় মামি আর লিসা আপু আমাদের বাসায় এসেছে। বড় মামি আপনার বিয়ের। তে লেখা অসমাপ্ত রেখেই মেসেজ পাঠিয়ে ফোন উল্টিয়ে রেখে পূর্বের ন্যায় আবারও বড় আম্মুর গা ঘেঁষে বসেছে। 5 মিনিট পরে তের হাতে থাকা ঘড়ি কম্পিত হচ্ছে। ঘড়ির স্ক্রিনে ভেসে উঠেছে, ইউ রিসিভ ওয়ান মেসেজ ফ্রম আমার জঙ্কুক ... তে বুঝে ওঠার আগেই লিসার নজর পড়লো ঘড়িতে। লিসা কপাল গুটিয়ে রাগান্বিত দৃষ্টিতে ঘড়ির স্ক্রিনে তাকিয়ে আছে। তে ঘড়ির স্ক্রিনে তাকিয়ে নিজের অজান্তে লাফিয়ে ওঠে। আজ 17 দিন পর জঙ্কুক মেসেজে রিপ্লাই করেছে। প্রিয় মানুষটা নিজের হাতে কিনে পরিয়ে দেওয়া ঘড়িটায় আজ সেই মানুষটার নাম ভেসে ওঠায় তার উজ্জ্বল মুখশ্রী আরো বেশি ঝলমল করছে। তে ফোন হাতে নিয়ে এলোমেলো পায়ে নিজের রুমে এসে মেসেজ সিন করলো। জঙ্কুক ছোট করে রিপ্লাই করেছে, আমার বিয়ের ব্যাপারে কি বলছে? মিস্টার জঙ্কুক, আমি ঠিক জানতাম এই কথা বললে আপনার রিপ্লাই আসবে। এরপর তে রিপ্লাই দিয়ে লিখলো,
আপনার বিয়ের জন্য মেয়ে দেখার কথা বলছে। তাছাড়া লিসা আপু। জাঙ্কুকের তৎক্ষণাৎ রিপ্লাই, লিসা কি করেছে? আপনাকে মিস করছে। ফাজলামো করবি না। লিসা কি আজে বাজে কিছু বলছে? হুম। কি বলছে? তের আর কোনো রিপ্লাই নেই। জাঙ্কুক পর পর মেসেজ দিচ্ছে, তে রিপ্লাই করছে না। বাধ্য হয়ে জাঙ্কুক কল দিয়েছে। তে কল রিসিভ করতেই সঙ্গে সঙ্গে ওপাশ থেকে জাঙ্কুকের রাগান্বিত কণ্ঠস্বর ভেসে আসে। সমস্যা কি তোর? তেরামি করাটা কি তোর স্বভাব হয়ে গেছে? আমার অপছন্দ জেনেও অনবরত এই কাজগুলো কেন করে যাচ্ছিস? কথা অসম্পূর্ণ রাখার অভ্যাসটা কবে ত্যাগ করবি? কেমন আছেন? তুই কি ভালো থাকতে দিচ্ছিস? আমি কি আপনাকে খুব বেশি জ্বালাতন করি? লিসা কি বলছে? আমি আপনাকে খুব বেশি জ্বালাই, তাই তো আমার অত্যাচারে আপনি নিচের রুমে তালা দিয়ে গেছেন, এমনটাই তো বুঝিয়েছে। রুমে প্রয়োজনীয় অনেক জিনিসপত্র এলোমেলো করে রেখে এসেছি। রুম খোলা রেখে আসলে যে যার মতো ঢুকে কাগজপত্র নষ্ট করে ফেলতো। আর হ্যাঁ, সুগার কাছে চাবি আছে, যখন ইচ্ছে রুমে যাস। তবুও দয়া করে মানুষের কথায় গাল ফুলিয়ে কান্না করিস না। আমার কান্না নিয়ে আপনার এত চিন্তা, তাহলে এতদিন কথা কেন বলেননি? তোকে বারবার বারণ করা সত্ত্বেও তুই আমার কথা অমান্য করেছিলি কেন? তুই ভালোভাবেই জানিস আমি যা বলি তাই করি। তোকে এত বোঝানোর পরও যেহেতু আমার কথা অমান্য করেছিস, তাই আমিও কথা বলিনি। আপনি যাওয়ার সময় আমায় ডাকলেন না কেন? আমার ঘুমের মধ্যে রেখে চলে গিয়েছিলেন। এতটা হৃদয়হীন কিভাবে হতে পারলেন? আপনার বুককে একটুও কাঁপলো না? কারো একজোড়া কান্না ভেজা আখি চোগলের মুখোমুখি হওয়ার সামর্থ্য আমার ছিল না, তাই বাধ্য হয়ে হৃদয়হীনের মতোই পালিয়ে এসেছি। কেউ কি জানে তার জন্য আমি কি পরিমাণ কান্না করেছি? কান্নারও পরিমাণ হয় বুঝি? তা কত বালতি পানি জমেছিল? 9 বালতি। ইস, আর এক বালতি হলে ভালো হতো। আচমকা তে কান্না করতে শুরু করেছে। এই কি হয়েছে, কান্না করছিস কেন? আপনি না বললেন আরেক বালতি পানি জমালে ভালো হতো? এই বেলায় কথা মানতে উঠে পড়ে লাগিস, অন্য বেলায় কি হয়? ভূতে পায়। আমারও তাই মনে হয়। বাসায় ফিরে আগে এটাকে বিদায় করব। মামির শরীর এখন কেমন? ভালো, সিরিয়াস কোনো সমস্যা নেই। আপাতত ডাক্তার কিছু ওষুধ লিখে দিয়েছে। আর আপনার? এখন খুব ভালো। সাবধানে থাকবেন। আর একটা কথা, জি বলুন। লিসা পর্যন্ত যেন আমার নাম্বারটা না পৌঁছায়। পৌঁছালে কি হবে? তেমন কিছু না, হোয়াটসঅ্যাপে দিনে কমপক্ষে 10 থেকে 15 বার কল আসবে। আমি বসে বসে কল রিসিভ করব। প্রতিবার 1 ঘন্টা করে কথা বললে জাস্ট 10 থেকে 15 ঘন্টা কথা হবে। তারপর 8 ঘন্টা ঘুমাবো, আর 1 থেকে 2 ঘন্টা অন্যান্য কাজ করব। তাই বিড়বিড় করে বলল। আর আমি পেঁয়াজ মরিচ দিয়ে আপনাদের কলিজা ভুনা করে এলাকার কুত্তাগুলোকে খাওয়াবো। জাঙ্কুক নিঃশব্দে হেসে বলল, কিছু বলছেন? বলছিলাম মাত্র 15 ঘন্টা কেন কথা বলবেন? বললে পুরো 24 ঘন্টাই কথা বললেন, ঠিক আছে? মনে হচ্ছে কিছু পড়ছে। আমি এখান থেকে পুরো গন্ধ পাচ্ছি। কি পড়ছে? আপনার নাক একটু বেশি অ্যাডভান্স। কলিজা ভুনা এখনো বসাইনি, ওয়েট, একটু পর বসাবো। ম্যাম, কলিজা ভুনায় মনে করে লবণ দিয়েন। আরো বেশি টেস্টি করতে সাথে একটু বিষও দিব। বলেই তের আগে কল কেটে দিয়েছে। জাঙ্কুকের হাসি থামছেই না। খানিক বাদে জাঙ্কুক আবারও থেকে কল দিয়ে ডাকলো, ম্যাম, ও ম্যাম। কিছু বলবেন? বলুন। বলছিলাম রান্নার টেস্ট বাড়াতে বিষটা ব্যবহার না করলে হয় না? বিষ ব্যবহার করলে কি হবে? না মানে, কেউ লবণ চেক করতে গেলে তো সাড়ে সর্বনাশ হয়ে যাবে। আপনি এসব বলতে আবার কল দিয়েছেন? রাখছি আমি। এই শোনো, জাঙ্কুকের মুখে তুমি সম্বোধন শোনা মাত্রই তের দু চোখ প্রশস্ত হয়ে গেছে। অতি সামান্য কারণে যেভাবে রেগে যান, ভবিষ্যতে কি হবে ম্যাম? কি হবে? সদা আশঙ্কাজনক পরিস্থিতিতে থাকতে হবে। আবারও বলছি, লিসা পর্যন্ত আমার নাম্বার পৌঁছালে সব দায়ভার আপনার, মনে থাকে যেন। বড় আম্মুর থেকে নাম্বার নিয়ে নিলে? আমি আম্মুকে বারণ করেছি, আম্মু কাউকে নাম্বার দিবে না। অন্য কারো কাছে নাম্বার চাওয়ার সাহস লিসার হবে না। একমাত্র আপনি আছেন, অনুগ্রহ করে আপনিও দিবেন না। ও আচ্ছা, এর জন্যই বড় আম্মু আমাকে নাম্বার দিচ্ছিল না। তাতে কি, আমি তো নাম্বার দেখিয়ে মুখস্থ করে ফেলেছি। আমি কারো নাম উল্লেখ করিনি, তাই আম্মুও বুঝতে পারেনি। আপনি যে নাম্বার মুখস্থ করার পাবলিক এটা আমি জানি। তাছাড়া আমি নিজে আপনাকে কল দিতাম, কিন্তু আপনার অসুস্থতার কথা শুনে। কোনো ব্যাপার না, কিন্তু লিসা আপু আমার কাছে নাম্বার চাইলে কি বলবো? এটাও কি আমাকে শিখিয়ে দিতে হবে? একদমই না, এখন রাখি। আচ্ছা। শুনুন। জি ম্যাম, বলুন। রাতে কল দিলে রিসিভ করবেন নাকি আবারও রাগ করে বসে থাকবেন? ফ্রি হয়ে মেসেজ দিন। আরেকটা কথা। জি। মিস ইউ। বলে কল কেটে দিয়েছে। জাঙ্কুক মলিন হেসে স্ক্রিনে তাকালো। তার শাড়ি পরা একটা ছবি ফোনের ওয়ালপেপারে দেওয়া। জাঙ্কুক অপলক দৃষ্টিতে ছবিটার দিকে তাকিয়ে বলল, মাই ডিয়ার স্প্যারো, আই ফিল এমটি উইদাউট ইউ। মামা মামিরা বাড়িতে চলে যাবে। যাওয়ার আগে লিসা থেকে ডেকে বলল, জাঙ্কুক ভাইয়ের নাম্বারটা দাও তো। ওনার নাম্বার দিয়ে আপনি কি করবেন? কথা বলবো। উনি প্রজেক্টের কাজে ব্যস্ত আছে। আপাতত আত্মীয় স্বজনদের সাথে কথা বলার সময় নেই ওনার। তোমার সাথে কথা বলার সময় আছে নাকি? আমার সাথে কথা না বললে ওনার তো রাতে ঘুমই হয় না। যত যাই বলো, ভাইয়ার নাম্বার আমি সংগ্রহ করে নেব। আগে কত রাত ভাইয়ার সাথে আনলিমিটেড কথা বলেছি তার হিসেব নেই। এবারও তাই হবে। ঘুম পাড়ানোর জন্য প্রয়োজনে ভাইয়াকে ঘুমের ওষুধ সাজেস্ট করব। চেষ্টা করে দেখতে পারেন,
হতেও পারে ওনার হার্টবিট আপনাদের ঘুমের ওষুধের পাওয়ারকে হার মানিয়ে দিল। তুমি যে কোন ভরসা এসব বলো, আল্লাহই ভালো জানে। এমন সময় তের ঘড়িতে জঙ্কুকের মেসেজ আসে, অল ওকে। তে লিসার দিকে ঘড়িটা এগিয়ে দিয়ে মোলায়েম কণ্ঠে জবাব দিল, এই ভরসায়। নামের জায়গায় শুধু আমার জঙ্কুক লেখাটাই ভাসছে। লিসা কিছুক্ষণ তাকিয়ে থেকে মিনমিন করে বলল, ফোনের ভিতরে আমার জাঙ্কুক লিখে রাখলেই জাঙ্কুক ভাইয়া তোমার হয়ে যাবে না। আরো কি কি বিড়বিড় করতে করতে লিসা বেরিয়ে গেছে। শেষ বিকেলের দিকে দুইটা ফাইল আর কিছু কাগজপত্র নিয়ে জিমিন আপন মনে হাঁটছে। আচমকা নজর পড়ে অনেকটা সামনে সুগার মতো কেউ একজন ফোনে কথা বলতে বলতে যাচ্ছে। শিওর হওয়ার জন্য জিমিন সুগার বেশ কাছাকাছি এসে পেছন থেকে 2 থেকে 3 বার ডাকলো, কিন্তু সেই ডাক সুগার কানে পৌঁছায়নি, তাই বাধ্য হয়ে ডাকলো, ওই ভিলেন। মেয়েলি কণ্ঠস্বর কানে বাজতেই সুগা উদ্দেশ্যহীনভাবে পেছনে ঘুরে জিমিনকে দেখেই থমকে দাঁড়িয়ে বলল, কোন দিক থেকে বিলেন মনে হয় আমায়? কখন থেকে ডাকছিলাম, আপনি তো শুনছিলেন না, তাই বাধ্য হয়ে ডাকলাম। হঠাৎ আমাকে ডাকার কারণ কি? এমনি। আপনার বাইক কোথায়? একটা ছোট ভাই নিয়ে গেছে। কেন? এমনি জিজ্ঞেস করতে পারি না? সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাসায় চলে যেও। আসছি। ঝালমুড়ি খাবেন? না। তাহলে ফুচকা? না। চটপটি? না। চা? না। তাহলে কি সিগারেট খাবেন? সিগারেট খেতে পারি যদি তুমি আমার সঙ্গে খাও। ছি, আপনি সিগারেটও খান? তুমি খাওয়াতে যাচ্ছ, তাহলে আমার খেতে সমস্যা কোথায়? মুখ ফসকে বেরিয়ে গেছে, সরি। এতদিন মানুষকে মুখ ফসকে অনেক কিছু বলতে শুনেছি, আজ প্রথমবার কোনো মেয়ে মুখ ফসকে সিগারেট অফার করছে। বিষয়টা বেশ ইন্টারেস্টিং। চলো, সামনে থেকে 2টা সিগারেট নিচ্ছি। না, আমি যাব না। যেভাবে চিৎকার করছো, মানুষ তো অন্য কিছু ভাববে। যা খুশি ভাবুক, আমি সিগারেট খাবো না। ঠিক আছে, এবারের মতো ছেড়ে দিলাম। এরপর মুখ ফসকে সিগারেটের কথা বললে সত্যি সত্যিই টেস্ট করাবো। এগুলো ঠিক না, আপনি এসব করতে পারেন না। বারে, ডাকবা বিলেন, আর কিছু বললেই ন্যায় অন্যায়ের গান দিবা, তা তো মানবো না। দেখুন, আমি আপনাকে ট্রিট দেওয়ার জন্য ডেকেছিলাম, আপনি ইচ্ছাকৃত আমার সাথে এমন ব্যবহার করছেন। আমি আবার কি করলাম? যাই অফার করছি শুধু নাই করে যাচ্ছেন। আমার সাথে চলাচলে যার অস্বস্তি বোধ হয়, আমাকে যার অসহ্য লাগে, আমি তার থেকে দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করি। আমি কি একবারও বলেছি আপনাকে আমার অসহ্য লাগে, নাকি বলেছি আপনি আমার অস্বস্তির কারণ? চলো। কোথায়? বাহ, ট্রিট না দিবা বললা, এখন এটা বলো না যে মুড নেই বা সময় নেই। কি খাবেন? ঝালমুড়ি, ফুচকা, চটপটি, এনিথিং। দুইজন ঝালমুড়ি হাতে পাশাপাশি 2টা চেয়ারে বসে 1 প্লেট ফুচকা আর একটা চটপটি অর্ডার দিয়েছে। হঠাৎ আমাকে ট্রিট দেওয়ার কারণ কি? সেদিন আপনাকে চা খেতে বলিনি বলে আপনার বোন আমাকে কতগুলো কথা শুনিয়েছে, তাই আজ। বড় তোমার কথা শুনিয়েছে? কি বলেছে? তেমন কিছু না, আসলে সেদিন আমার তরফ থেকে সবাইকে চায়ের ট্রিট ছিল, তাই সেই অনুযায়ী আপনাকে চায়ের অফার দেওয়া আমার উচিত ছিল, কিন্তু আমি সেটা করিনি। তাছাড়া বিল দেওয়ার বিষয়টা নিয়ে তে একটু রেগে গিয়েছিল। যাই হোক, এই শীটগুলো তেকে দিবেন, কাল ভার্সিটি বন্ধ, পরশু একটা ক্লাস টেস্ট আছে। এত সমাদরের রহস্য তো পেয়েছিল, স্বার্থপর মেয়ে কোথাকার। একদম স্বার্থপর বলবেন না, নিজের বোনকে তো ঠিকই যত্নে রাখেন, প্রয়োজন ছাড়া বাসা থেকে বেরই হতে দেন না। 2-3টা শীটের জন্য এতটা রাস্তা পেরিয়ে আমাকে আপনাদের বাসায় যেতে হতো, নয়তো পিডিএফ দিতে হতো। সেই পিডিএফ আবার আপনাকে প্রিন্ট আউট করে আনতে হতো। যেহেতু আপনাকে পেয়েছি, আপনার কাছে দেওয়াটা ভালো অপশন ছিল। আমি চাইলেই রাস্তায় ডেকে 2টা শীট আপনাকে ধরিয়ে দিয়ে চলে যেতে পারতাম। যদি আমি সেই কাজটা করতাম তবে স্বার্থপর বলতে পারতেন। আমি আপনাকে ট্রিটের অফার করলাম, 40 মিনিট সময় দিলাম, অতঃপর শীটগুলো দিচ্ছি। তার থেকেও বড় কথা, শীটগুলো আপনার বোনও প্রয়োজন, তাহলে আমি স্বার্থপর হলাম কিভাবে? যেভাবে যুক্তি দেখিয়ে ঝগড়া করছো, আমার মনে হচ্ছে তোমার উদ্ভিদ বিজ্ঞান সাবজেক্ট না নিয়ে দর্শন সাবজেক্টে অনার্স করা উচিত ছিল। আমি ঝগড়া করছি? এটাকে অবশ্য ঝগড়া বলে না, তবে তর্কের বিবাদ বলা যায়। আপুদের জন্য একটা পার্সেল নিয়ে বিলটা দিয়ে আসছি, আপনি বসুন। বিলটা আমি দেই? আপনি কেন দিবেন? না, ঠিক আছে, আমি বসছি, বিলটা তুমি দিয়ে আসো। জিমিন বিল দিয়ে এসে সুগাকে বলল, সরি, সময়ের অভাবে চা খাওয়াতে পারছি না, অন্য কোনো দিন খাওয়াবো ইনশাল্লাহ। চা কিন্তু তোমার হাতের বানানো হতে হবে। দেখা যাক, আসছি। আমি এগিয়ে দিয়ে আসি? তার কোনো দরকার নেই, আপু নিয়ে যাবে আমাকে। সাবধানে যেও। আচ্ছা, আপনিও। রাত 9টা বেজে গেছে, তে জঙ্কুককে কোনো মেসেজ করেনি। কিছুক্ষণ পর জঙ্কুকই কল দেয়। ফ্রি হয়ে মেসেজ দিতে বলছিলাম, বিকেল থেকে মুখ ফুলিয়ে রুমে বসে আছেন, শুনলাম কিছু খাননি, একটা মেসেজও করেননি। কি সমস্যা? কোনো সমস্যা নেই। লিসা কি আবার আজে বাজে কথা বলছে? চরিত্রের সমস্যা আপনার, লিসা আপু কি বলবে? কি? আমার চরিত্রের সমস্যা? কে বলছে? প্রমাণ কি? লিসা আপুর সাথে কত রাত আনলিমিটেড কথা বলেছেন বলতে পারবেন? লিসা আপুর মতো আর কত মেয়ের জীবন নষ্ট করেছেন আপনি? রাতভর আনলিমিটেড কথা, তাও আবার লিসার সাথে? আল্লাহ, কোথায় আছো? আমায় উঠিয়ে নাও, এই অবিশ্বাসের দুনিয়ায় আমি আর থাকতে চাই না। ঢং করছেন কেন? বলেননি কথা, অস্বীকার করতে পারবেন? হ্যাঁ বলেছি, তবে শুধুমাত্র মামা মামি আর রোজাপুর সাথে, যেহেতু ফোন লিসার ছিল
তাই রিসিভ করে হাই হ্যালো এইটুকুই বলতাম। এমনকি এই লিসার যন্ত্রণায় রাতের বেলা ফোন বন্ধ করে ঘুমাতাম। বিশ্বাস না হলে বাসার সবাইকে জিজ্ঞাসা করতে পারেন। এক পর্যায়ে বাধ্য হয়ে নতুন সিমও নিয়েছিলাম। এটা শুধুমাত্র সুগা জানতো। আপনি কি বলতে চাচ্ছেন আপনি নিষ্পাপ দুধে ধোয়া তুলসী পাতা? একদমই না। আমি নচ্ছার, বদমাস, দুষ্ট, লুচ্চা অথবা লম্পট, তবে শুধুমাত্র একজনের জন্য। সে ব্যতীত পৃথিবীর কেউ আমার দিকে আঙ্গুল তুলে বলতে পারবে না আমি তার দিকে কুনজর দিয়েছি কিংবা তার সাথে বেহুদা কার্যকলাপ করেছি। কে সে? কেন বলবো? কোন এক বৃষ্টি স্নাত রাতে কেউ একজন আমাকে বলেছিল, আপনি যা বলবেন যে অবস্থাতেই বলবেন আমি সাথে সাথে বিশ্বাস করে ফেলবো। তার বিশ্বাস এতটাই ঠুনগো যে কেউ কিছু বললেই তার বিশ্বাসের ঘরের বাতি নিভে যায়। তাকে আমি আমার মনের কথা কিভাবে বলবো? সে বরং তার মনের ঘরে অবিশ্বাসী পুষতে থাকুক। আচ্ছা সরি। আজ সরি বলছেন, দুদিন পর ভুলে যাবেন। দেখা গেল আজ থেকে 3 মাস পর কেউ একজন এসে বলবে সে 2 মাসে প্রেগনেন্ট আর তার বাচ্চার বাবা জঙ্কুক। আপনিও নাচতে নাচতে সে কথা বিশ্বাস করে ফেলবেন, অথচ জঙ্কুক 4 মাস যাবৎ দেশে বাহিরে। আমি এতটাও নির্বোধ নই। তা ঠিক, কতটুকু চতুর আপনি। আপনাকে রাগানোর জন্য কেউ ইচ্ছাকৃত আজে বাজে কথা বলছে আর আপনি সবকিছু বুঝতে পেরেও রাগ করে বসে আছেন। বাহ, একটা সময় পর্যন্ত লিসা আমাকে খুব জ্বালিয়েছে, এটা আমি অস্বীকার করছি না। কিন্তু গত 6 মাসের উপরে লিসার সাথে আমার কোনো যোগাযোগই হয়নি। এখন বিশ্বাস করা বা না করা সব আপনার উপর। বললাম তো সরি। ঠিক আছে, এখন খেতে যান। আপনি খেয়েছেন? না, খাবো। মাসখানেক কেটে গেছে। সুগার ফাইনাল ইয়ারের পরীক্ষা চলছে। আজও পরীক্ষা আছে, তাই সময় মতো পরীক্ষা দিতে গেছে। সকিনারা কেউ বাসায় নেই। সারাদিন একা একা কিছুই ভালো লাগছে না তের। জঙ্কুকের সঙ্গে দুপুরে কথা হয়েছে, একটু পর মিটিং আছে বলে ঠিক মতো কথাও বলতে পারেনি। তে ফোন হাতে নিয়ে নিচে নামছিল, হঠাৎ সুগার রুম পর্যন্ত এসে দরজা থেকে উকি দিতেই দেখলো রুম এলোমেলো হয়ে আছে। রুমের বেহাল অবস্থা দেখে নিজের ইচ্ছে হলো রুমটা গুছিয়ে দেওয়ার। গতকালের ধোয়া শার্টগুলো এমনিতেই পড়ে আছে। শার্টগুলো গুছিয়ে ওয়ার্ড্রপে রাখতে গিয়ে দেখলো ওয়ার্ড্রপের অবস্থা আরো বেশি খারাপ। এর আগে গজগজ করতে করতে ওয়ার্ড্রপ গোছাচ্ছে, আচমকা একটা ক্যাটালগ দেখে তে থমকে গেল। মেয়েদের ড্রেসের ক্যাটালগ হাতে নিয়ে ভালোভাবে দেখতেই 2 চোখ প্রসারিত হয়ে গেছে। তে সঙ্গে সঙ্গে নিজের ফোন বের করে ছবিটা খুঁজতে লাগলো, কিন্তু এত এত ছবির ভিড়ে কাঙ্ক্ষিত ছবি খুঁজে পেল না। কোনো রকমে সবকিছু গুছিয়ে 15 মিনিটের মধ্যে জিমিনের বাসায় আসে। তুই হঠাৎ আমাদের বাসায়? তোকে দেখতে মন চাচ্ছিল তাই এসেছি। সকালেই না দেখা হলো, তাতে কি হয়েছে? আসতে পারি না? এখন কি চলে যাব? এই না না, আমি এমনি বললাম। কল দিয়ে জানালিও না, হুট করে চলে এসেছিস তার জন্য। তোর ভাই জানে? না, ভাইয়া পরীক্ষা দিতে গেছে। যাই হোক শোন, যেটার জন্য এসেছি, তোর ঈদের ড্রেসটা একটু বের করতো, যেটা তুই গিফট পেয়েছিলি। কেন? দেখবো একটু। ওই ড্রেসটা দেখতে তুই বাসায় এসেছিস বললেই হতো, ছবি পাঠিয়ে দিতাম। তুই বড্ড বেশি কথা বলিস। চুপচাপ জামাটা বের করে দে। এই নে ধর। কি হয়েছে বলবি তো? আমার জন্য শ্যামাইয়ের বরফি নিয়ে আয়। আছে কিনা জানি না, না থাকলে বানিয়ে নিয়ে আসবি। যা এখন। জিমিতের কথা মতো বরফি আনতে নিচে চলে গেছে। এদিকে তে ড্রেসটা বিছানার উপর ছড়িয়ে রেখে ব্যাগ থেকে সেই ক্যাটালগটা বের করে ভালোভাবে পরখ করতে লাগলো। ক্যাটালগ আর ড্রেসের কালার ব্যতীত বিন্দুমাত্র পার্থক্য নেই। ও আচ্ছা, বড়লোক বাপের ছেলেটা তবে আমার একমাত্র ভাই সুগা খান ছিল। আমার চোখ ফাঁকি দিয়ে আমার বান্ধবীকে গিফট পাঠানো। দাঁড়াও, দেখাচ্ছি মজা। এর মধ্যে জিমিন বরফি আর পিঠা নিয়ে আসে। তোর কি হয়েছে আজ? এই ড্রেসের মালিকের সন্ধান পেয়েছিলি? না, সন্ধান পেলে তোকে অবশ্যই জানাতাম। তে খাচ্ছে আর মনে হাবিজাবি ভাবছে এই ড্রেস সুগা পাঠিয়েছে, এটা 100% শিওর। জিমিনের প্রতি কেয়ার দেখে তার আগে সন্দেহ হয়েছিল, তবে আজ মোটামুটি নিশ্চিন্ত হয়ে গেছে। কিন্তু জিমিনের মনে কি চলছে এখনো বোঝা যাচ্ছে না। এর মধ্যে জঙ্কুক কল দিয়েছে। কি ব্যাপার, কোথায় আপনি? জিমিনদের বাসায় এসেছি। কেন? গুরুত্বপূর্ণ কাজ ছিল। কি কাজ বলা যাবে? আপনার মিটিং শেষ? কি বলতে চাইছিলেন? কিছু না, এখন রাখছি, পরে কথা বলবো। আজ একটা আপনি নেই বলে কে ফোন দিয়ে খোঁজও নেয় না। আমাদের বাসায় এসেছিস 20 মিনিটও হয়নি, এর মধ্যেই ফোন দিয়ে ফেলেছে। বাহ কি প্রেম! আমি তোর মতো অনুভূতি চাপিয়ে রাখতে পারি না। তুই কাউকে পছন্দ করলে বল, আপনির ব্যবস্থা না হয় আমিই করে দিব। আমার পছন্দের কেউ নেই, তোর সাথে এমনি মজা করলাম। সত্যি কেউ নেই? থাকলে কি তোকে বলতাম না? কি জানি, নাও বলতে পারিস। তোর আজকে হয়েছে কি বলবি? তেরা তেরা কথা কেন বলছিস? কিছু হয়নি। জিমিনকে ভাবি বানানোর চিন্তা একান্তই তের ছিল, কিন্তু সুগা জিমিনকে পছন্দ করে এটা ভেবেই তে আশ্চর্য হয়ে যাচ্ছে। তার থেকে বড় কষ্ট সুগা আজ পর্যন্ত তেকে একবারও বলার প্রয়োজন মনে করেনি। সুগার পরীক্ষা শেষে বাসায় ফিরে তেকে না পেয়ে সঙ্গে সঙ্গে কল দিয়েছে। তে ওয়াশরুমে ছিল, তাই জিমিন কল রিসিভ করে। কোথায় তুই? তে আমাদের বাসায় এসেছে। আশেপাশে বলে থাকলে ফোনটা দাও। আপনার বোন আশেপাশে থাকলে নিশ্চয়ই আমি ফোনটা রিসিভ করতাম না। তে ওয়াশরুমে। বের হলে আমাকে কল দিতে বলো। জিমিন পরীক্ষার কথা জিজ্ঞাসা করতে যাবে, তার মধ্যে কল কেটে দিয়েছে। তে বের হয়ে আসতেই জিমিন সুগাকে কল দেওয়ার কথা বলে। তে কল দিতে গিয়ে খেয়াল করলো
ফোনে ব্যালেন্স নেই। ততক্ষণে জিমিন নাস্তার প্লেটগুলো নিয়ে নিচে চলে গেছে। জিমিনের ফোনের লক তের আগে থেকে জানা আছে, তাই স্বাভাবিকভাবেই জিমিনের ফোন হাতে নিয়ে লক খুলে সুগার নাম্বার লিখতে শুরু করলো। 5 থেকে 6টা নাম্বার লিখতেই বিলের নামে সেভ করা সুগার নাম্বারটা ভেসে উঠেছে। তে ভাবলেশীন চোখে চেয়ে আছে। হাসবে নাকি রাগ করবে সেটাও বুঝতে পারছে না। ভাইয়ের প্রতি অতিরিক্ত ভালোবাসায় রাগটাই প্রকাশ পেল। জিমিন রুমে আসতেই তে বাজখাই কণ্ঠে বলল, ভাইয়ার নাম্বার ভিলেন দিয়ে সেভ করেছিস কেন? এমনি। আমার ভাই তোর সাথে কি এমন করেছে? কিছুই করেনি। তো তো কি আবার মন চেয়েছে তাই এই নামে সেভ করেছি। আমার ভাইকে কি তোর সহ্য হয় না? ভাইয়ার আচরণে বিরক্ত তুই? ভাইয়া কি তোর সাথে বাজে ব্যবহার করেছে? তোর ভাই কি সহ্য না হবার মতো কোনো কারণই নেই। আর না উনি আমার সাথে বাজে ব্যবহার করেছে। সেদিন একটা মুভি দেখছিলাম, নায়িকা নায়কটাকে ভিলেন বলে রাখছে। নায়কটা তোর ভাইয়ের মতো দেখতে, তার জন্য এই নামে সেভ করেছি। ফোন ডিলিট করে দিচ্ছি। তে ঠোঁট জুড়ে বিশ্বজয়ের হাসি ফুটলো। নো প্রবলেম বেবি, ভালোবাসা যখন দিয়েছে তখন আর পাল্টাতে হবে না। আমার ভাই ভিলেন রূপী নায়ক হলে আমার কোনো আপত্তি নেই। আমি এত কিছু ভেবে দেইনি, মাথায় এসেছে তাই দিয়েছি। ভালোবাসা আবার কোথা থেকে আসলো? তুই আমার ভাইকে ভালোবাসিস না? আচমকা তের এমন প্রশ্নে জিমিন কেঁপে ওঠে। কোনো উত্তর দিতে পারছে না। আগে হলে মুখের ওপর বলে দিত ভালোবাসি না, কিন্তু আজ চাইলেও এই দুইটা শব্দ বলতে পারছে না। মনে হচ্ছে কেউ মুখ চেপে ধরে আছে। আমি ওনাকে নিয়ে এমন কিছু ভাবি না। তাহলে কাকে নিয়ে ভাবো বেবি? গলির মুড়ির মুকলিস মিয়াকে নিয়ে? মুকলিস মিয়া আবার কে? মনে নেই সেদিন যে বললো বেটাই তোমাকে ভালোবাসি, বিয়ে করতে চায়? হোয়াট? কি? কিসের কি? হোয়াট অর্থ কি? ফাজলামো করছিস? তুইও তো আমার ভাইয়ের জীবন নিয়ে ফাজলামো করছিস। মানে? কিছু না। ভাইকে কল দিচ্ছি, চুপ কর। জিমিনের ফোন থেকে কল দেওয়ায় সুগা রিসিভ করে ধীর কণ্ঠে বলল, বলো। ভাইয়া আমি তে। হ্যাঁ বল। তোমার কি মন খারাপ? পরীক্ষা ভালো হয়নি? হয়েছে মোটামুটি। তুই যে আম্মুকে না বলে চলে গেলি, আম্মু টেনশন করছিল। বড় আম্মুকে বলে এসেছি। বড় আম্মু বলেনি? বড় আম্মু বাসায় ছিল না। আম্মু কল দিয়েছে, তুই নাকি রিসিভ করিসনি। আমি ভেবেছিলাম আম্মু হয়তো বকা দেওয়ার জন্য কল দিয়েছে, তাই ধরিনি। বাসায় কখন আসবি? এই জিমিনের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, তুমি এসে নিয়ে যাও। আমি 4 ঘন্টা পরীক্ষা দিয়ে বাসায় এসেছি কিছুক্ষণ হলো। এখন বের হওয়ার মতো এনার্জি নেই। তুই রিক্সা করে চলে আয়। আমি না হয় চলে আসবো, কিন্তু একজন যে কত কষ্ট করে তোমার জন্য রান্না করছে তোমাকে খাওয়াবে বলে, তার কি হবে? কে? জিমিন। তাকে রান্না করতে বারণ কর, আর তুই তাড়াতাড়ি বাসায় আয়। আমি কিছু বলতে পারবো না। জিমিন এত কষ্ট করে রান্না করছে আর তুমি এমন আচরণ করছো। তুমি এসে আমায় নিয়ে যাবে, এটাই ফাইনাল। আর না হয় আমি এখানেই থেকে যাব। বাই। আমি তোর ভাইয়ের জন্য রান্না করছি না, কিন্তু এখন করবি। আমি পারবো না। আমার একমাত্র ভাই আসছে। যত্নের কোনো ত্রুটি থাকলে তোর আব্বু আম্মু আর বড় আপুকে ইচ্ছে মতো বিচার দিব। সাথে আমার স্পেশাল নাটক ফ্রি। এমন ভাবে বলছিস যেন আমি ওনার স্পেশাল কেউ, আর ওনার যত্ন নিতে আমি বাধ্য। হয়ে যায় স্পেশাল কেউ? কে বারণ করেছে? তে ড্রয়িং রুমে বসে জিমিনের আম্মুর সঙ্গে গল্প করছে আর বারবার জিমিনকে ডেকে বলছে, ভাইয়ার কিন্তু ডিম বেশি দিয়ে নুডলস পছন্দ, আর সাথে মশলা চা করিস, এটাও ভাইয়ার অনেক পছন্দ। বাকিটা তোর মর্জি। জিমিন হাতের কাছে যা পেয়েছে তাই রেডি করেছে। অনেকক্ষণ পর সুগা আসে। কলিং বেল বাজতেই তে ড্রয়িং রুম থেকে ডেকে বলল, জিমিন দেখ কে এসেছে। অন্য সময় হলে তে নিজেই দরজা খুলে দিত, কারণ জিমিনদের বাসার সবার সঙ্গে তের সম্পর্কটা খুব ভালো। জিমিন আর সুগাকে পরীক্ষা করতে আসতে ইচ্ছে করেই সুগাকে বাসায় ডেকেছে। দরজা খুলে জিমিন মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। সুগা ফর্মাল গেটআপ নিয়ে এসেছে। জিমিন কাশতে কাশতে সালাম দিতেই ভুলে গেছে। পানি খাও, ঠিক হয়ে যাবে। জিমিন দ্রুত ভেতরে চলে আসে। সুগা জিমিনের আম্মুর সঙ্গে কথা শেষ করে কিনে আনা খাবারগুলো ওনার হাতে দিয়ে তের পাশে এসে বসলো। আমরা কি বউ দেখতে এসেছি? মানে? এভাবে এসেছো কেন? ভালো লাগছে না? অনেক বেশি ভালো লাগছে, কিন্তু এই গেটআপে কেন এসেছো? ধোয়া শার্টগুলো সব ইস্ত্রি করে রেখেছিস, তাই ভাবলাম ফর্মাল গেটআপে আসলে তোর ভালো লাগবে। আমার ভালো লাগবে বলে, নাকি অন্য কোনো কারণ আছে? আর কি কারণ থাকবে? এর মধ্যে জিমিন 2 কাপ চা নিয়ে আসে। ভাইয়া চিনি কম খায়, তোকে বলতে মনে নেই। চিনি কমই দিয়েছি। তে এবার দ্বিতীয় দফায় আশ্চর্য হলো, কি হচ্ছে এসব? তে নিজেই নিজের কপাল চাপড়ে মনে মনে বলল, ছি, এত বেকুব মানুষ হয়? জগৎ ভাই ঠিকই বলে, আমি আসলেই নির্বোধ। আমি তাদেরকে মেলানোর জন্য ঝড় তুফানের সাথে যুদ্ধ করছি, এদিকে তারা অলরেডি মনে মনে দুজনের প্রেমে হাবুডুবু খাচ্ছে। বাহ, অসাধারণ। সুগা চা খাচ্ছে। জিমিন রান্নাঘরের দরজা থেকে নিপুণ দৃষ্টিতে সুগাকে দেখছে। ফর্মাল ড্রেসে সব ছেলেদের অন্যরকম সুন্দর লাগে। জিমিন না চাইতেও বারবার সুগার প্রতি দৃষ্টি আটকাচ্ছে। তে চা শেষ করে কাপ রাখতে গিয়ে জিমিনের দিকে নজর পড়তেই মনে মনে বিড়বিড় করে বলল, শুধু আর একবার বলিস আমার ভাইকে ভালোবাসিস না, এমন মাইক দিব কাঁদতে কাঁদতে বলবি আই লাভ ইউ সুগা। খাওয়া দাওয়া শেষে আন্টির থেকে বিদায় নিয়ে তে আর সুগা বেরিয়ে পড়েছে। জিমিনও পেছন পেছন যাচ্ছে। সুগা কিছুটা সামনে গিয়ে জিমিনের দিকে তাকিয়ে বলল, তখন আমাদেরকে এভাবে তাকিয়েছিলে কেন? কই তাকাইনি তো। আমি কি দেখতে এতটাই খারাপ? তাকাতেও ইচ্ছে হয় না?
কি বলেছে আপনি দেখতে খারাপ? মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে আপনাকে, কারো যেন নজর না লাগে। কথাটা বলেই জিমিন নিজের মুখ চেপে ধরেছে। বাতাসে উড়তে থাকা চুলগুলো চোখ মুখ ঢেকে দিচ্ছে। জিমিনের চোখ বন্ধ। মুখ থেকে চুল সরানোর জন্য সুগা হাত বাড়াতেই পেছন থেকে তের ডাকে সুগার ঘোর কাটলো। হাত নামিয়ে আস্তে করে বলল, নিজের হাতে চা খাওয়ানোর জন্য অনেক ধন্যবাদ, আসছি। অন্য সময় হলে সুগা দুইটা কথা শোনাতো বা একটু রাগ হলেও দেখাতো। আজ কোনো রিয়াকশন নেই দেখে তে হাঁ করে তাকিয়ে আছে। গাড়িতে বসেও এক দৃষ্টিতে সুগাকে দেখছে। সুগা মুসকে মুসকে হাসছে আর আস্তে করে গাড়ি চালাচ্ছে। তোমার মিটি মিটি হাসি বের করছি, ওয়েট। গলির মোড় পর্যন্ত আসতেই একটা সিঙ্গারার দোকান দেখিয়ে তে উত্তেজিত কণ্ঠে বলল, ভাইয়া ওই ছেলেটাকে দেখেছো? হ্যাঁ, কে? জিমিনের বয়ফ্রেন্ড। কথাটা শোনা মাত্রই গাড়ির ব্রেক কষলো। দোকানে অল্প বয়সে কোনো ছেলেই নেই। দুইজন দোকানদার আছে, যার মধ্যে একজনের বয়স 60+ আরেকজনের 35+ হবে। কোনটা? লাল শার্ট পরনে। 60+ বয়সের লোকের পরনে লালের মতো একটা শার্ট, হয়তো ওনার ছেলে বা নাতির শার্ট হবে। উনি জিমিনের বয়ফ্রেন্ড? হ্যাঁ, তুমি বিশ্বাস করো না? চলো, আমাকে দেখলে শালি শালি বলে ডাকবে, এমনকি সিঙ্গারার দামও নিবে না। কেন? বারে, জিমিনকে ওনার ভালো লাগে, বিয়ে করতে চায়। আমি জিমিনের ভালো বান্ধবী, ফ্রিতে সিঙ্গারা খাইয়েছে। ওনার নাম মোকলেস মিয়া, বয়স 67। ওনার 2টা বউ আর 6টা ছেলে আছে। এত কিছু তুই কিভাবে জানিস? বেস্ট টু আমার, আমি জানবো না তো কে জানবে? এখন চলো বিয়ের ঘটকালিটা করে আসি। ভাইয়া যদি এসব কর্মকাণ্ডের কথা জানতে পারে তাহলে তোর খবরই আছে। রাস্তায় রাস্তায় ঘুরে তুই মোকলেস মিয়ার বিয়ার ঘটকালি করিস। আমার বেস্টির বিয়ে হোক, তুমি কি চাও না? তাই বলে উনি? ওনার চোখে জিমিনের প্রতি ভালোবাসা দেখেছি আমি। সুগা গাড়ি স্টার্ট দিতে দিতে বিড়বিড় করলো, জিমিনের প্রতি কারো চোখে ভালোবাসা উতলে পড়লে সেই চোখই কানা করে ফেলবো। বিড়বিড় করে কি বলো? কিছু না। জিমিনের বিয়েতে আমি কিন্তু লেহেঙ্গা পরবো, আর সেই লেহেঙ্গাটা কিন্তু তুমি কিনে দিবে। মুখটা বন্ধ রাখ, নয়তো রাস্তায় ফেলে চলে যাব। তে ঠোঁট বেঁকিয়ে হাসছে আর মনে মনে বলছে, লেগেছে লেগেছে, একদম কলিজায় গিয়ে লেগেছে, লা 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 লা। সুগা পুরো রাস্তা গাল ফুলিয়ে রেখেছে। তে সুগাকে জ্বালানোর জন্য জিমিনকে কল দিল। দুলাভাইয়ের মনটা বোধহয় খারাপ, তুই একটু দেখা করে যাস। সুগা আবারও ব্রেক করে অগ্নিদৃষ্টিতে তের দিকে তাকালো। তে আর চোখে সুগার ভাব দেখে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়েছে। দুলাভাই কে আবার? মোকলেস দুলাভাইয়ের কথা বলছি। ফোন রাখতো তুই। এই যা, কেটে দিল, মনে হয় শরম পেয়েছে। এই কি ভাইয়া, তুমি কি দেখছো? গাড়ি চালাও, বাসায় যেতে হবে তো। ডাফার। আর তুমি ডাফারের ভাই। এখানে ডাফার মানে মাথা মোটা বা মূর্খ মানুষ বোঝানো হয়েছে। সুগা নিজের রাগ নিয়ন্ত্রণ করে আবারও গাড়ি চালানোতে মনোযোগ দিল। 2 মিনিট পর তে সুগাকে শুনিয়ে গান গাইছে। ফুল ফুটে শাখায় শাখায়, ব্যথা ধরে বুকে, কি প্রেমেতে মন মাতাইলা, অশ্রু ঝরে চোখে, আমার আসমান করে আন্ধার, সুখের নিদ্রা হবে কি তোমার, বন্ধু আমায় ছাড়া। চুপ থাকতে বলছি। আমার বান্ধবীর বিয়ে হয়ে গেলে আমায় ছেড়ে চলে যাবে, আমি কি কাঁদবো না? একটু গানও গাইবো না? এত খারাপ কেন তুমি? দেখ, 4 ঘন্টা পরীক্ষা দিয়ে এসেছি, মাথা এমনিতেই গরম আছে, বেশি কথা বলবি না। ঠিক আছে। মেঘের মতো উড়ে উড়ে অন্তরটারে খালি করে কলা দিশে হারা। চুপ থাকতে বললাম তো। আমার কোনো দোষ নেই, নিজে থেকেই গান বের হচ্ছে। কিছুক্ষণ পর সুগাতে বাসায় ঢুকতেই নামজনের সঙ্গে দেখা। 2 ভাই বোন সেজেগুজে কোথায় গিয়েছিলে? আমার বান্ধবীর বাসায় গিয়েছিলাম, আর ভাইয়া আমাকে আনতে গিয়েছিল। ঠিক আছে, যাও। তে ব্যাগ ঘোরাতে ঘোরাতে ভেতরে চলে গেছে আর সুগা নিজের রুমে। মাগরিবের পরপরই জঙ্কুকের কল আসে। বাসায় এসেছিস? জি। কি করছিস? আপনাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বল। কিছু না। কোনো সমস্যা? না, আপনাকে পরে জানাবো। অপেক্ষায় রইলাম। তে ঘন্টা 2 পর নিচে এসে মায়ের কোলে মাথা রেখে শুয়ে শুয়ে টিভি দেখছে। সুগা সন্ধ্যা থেকে বাসায় নেই। একটু পর ইয়ঞ্জন উঠে রান্নাঘরে চলে গেছে। বেশ কিছুক্ষণ যাবৎ জঙ্কুক থেকে কল মেসেজ দিচ্ছে। তের হাতে ঘড়ি নেই, ফোনও সাইলেন্ট করা, তাই বুঝতে পারেনি। তে আনমনে ফোনের পাওয়ার বাটন চাপতেই জঙ্কুকের 7টা কল আর অনেকগুলো মেসেজ চোখে পড়লো। তে লাফিয়ে উঠে তড়িঘড়ি করে জঙ্কুকে কল দিল। বারবার ওয়ার্নিং দেওয়া সত্ত্বেও ঘড়ি রুমে রেখে নিচে এসে রিল্যাক্সে টিভি দেখছে। সবার ভয়ে ফোন সাইলেন্ট করে রাখাটাও ইদানিং অভ্যাস হয়ে গেছে। তুই কি ভালো হবি না? হবো। কবে? পরশুদিন। আজ কি সমস্যা? ভালো হলে একেবারে হতে হবে না, তাই একদিন রেস্ট নিয়ে তারপর হব। দিন দিন তুই বড্ড ফাজিল হয়ে যাচ্ছিস। জি, আর আমার গুরু স্বয়ং সাজ্জাদুল খান জঙ্কুক। সুগা কোথায়? জানি না। সমস্যা কোনো? আমি কি জানি কার মনে কি চলে সেটা দেখার দায়িত্ব কি আমার? না, কিন্তু তোর নামে বিচার দিল কেন? তে পর্যায়ে আটকে ওঠে। মনে মনে প্রচুর ভয় পাচ্ছে। যদি সত্যি সত্যি মুখলেস মিয়ার কথা বলে দেয় তখন কি হবে? মুখলেস মিয়ার সম্পর্কে জিমিনের দাদা হয়। রক্তের সম্পর্ক না থাকলেও
জিমিনের আব্বুর সাথে মোটামুটি ভালো সম্পর্ক আছে। কিছুদিন আগে তে এমনিতে জিমিনের বাসায় গিয়েছিল। তখন মুখলেস মিয়া ওদেরকে ডেকে সিঙ্গারা আর পেঁয়াজু খাইয়েছিল। সেখানে মজার ছলে জিমিনকে বিয়ের কথা বলেছিল। শালি শালি ডেকে রিক্সা থামিয়ে এর খোঁজ খবর নিয়েছে। ওনার কথা মাথায় ছিল বলে সুগাকে রাগানোর জন্য ইচ্ছে করেই ওনার বিয়ের ঘটকালির ব্যাপারে বলেছে। জঙ্কুকের কানে এসব গেলে আস্ত রাখবে না। কি বিচার দিয়েছে? সেসব বাদ দে, ও আছে কোথায়? ফোন দিচ্ছি, রিসিভও করছে না। কি হয়েছে একটু বলবি? ও, আপনি এতগুলো কল তাহলে ভাইয়ার জন্য দিচ্ছিলেন? আমি আরো ভেবেছিলাম আমার জন্য। ভাইয়া আসলে আপনাকে জানাবো। বাই। কল কেটে দিলে স্বপ্নে এসে থাপ্পড় দিব বলে রাখলাম। স্বপ্নে আমায় থাপ্পড় না দিয়ে টর্চ লাইট দিয়ে আপনার ভাইকে খুঁজতে থাকুন, সেটা বেশি কাজে দিবে। এবারে সবাই স্বার্থপর, শুধু নিজের স্বার্থ বুঝে। আপনার লেকচার হলে অনুগ্রহ করে বলুন কি হয়েছে? জিমিনের কিছু হয়েছে? বাহ বাহ, অসাধারণ। এখন জিমিনের খোঁজে নিচ্ছেন, অথচ আমি জলজন্ত একটা মানুষ 8 মিনিট 42 সেকেন্ড যাবত ধরে কথা বলছি। একটাবার জিজ্ঞাসা করলেন না আমি ঠিক আছি কিনা। হে আল্লাহ, ওনার আগে আমাকে তুমি উঠিয়ে নাও। এই স্বার্থপর দুনিয়ায় আমি আর থাকতে চাই না। আর যাই করিস না কেন, সুগার পরীক্ষা চলছে, বিষয়টা মাথায় রাখিস। এমনিতেই পড়াশোনা করে না, পরীক্ষাগুলো ভালোভাবে শেষ করতে পারলে অন্ততপক্ষে অনার্স পাস তো করতে পারবে। যার ভাই তার কোনো খবর নেই, আরেকজনের চিন্তায় ঘুম আসছে না। এত দুশ্চিন্তা করে কি করবেন শুনি? কেজিদের দুশ্চিন্তা বিক্রি করবেন নাকি? তার থেকে বরং আমার উপরে ছেড়ে দিন, আমি সবকিছু দেখে নিব। রিল্যাক্সে ঘুমান আপনি। আমার দুশ্চিন্তার গুরু স্বয়ং মাহাদিবা খান তে। জিন খেতে ডাকছে, তাই তাড়াতাড়ি কল কেটে তে খেতে চলে গেছে। খাবার টেবিলে কেবল 3 জন। তে কোনো রকমে অল্প খাবার খেয়ে একটা আচারের বক্স নিয়ে সোফায় বসে টিভি দেখছে আর আচার খাচ্ছে। জিন রুমে চলে গেছে। ইয়নজন রান্নাঘরে টুকটাক কাজ করছে। এমন সময় সুগা বাসায় আসে। অন্তরে জ্বালা পোড়া চোখে মুখে স্পষ্ট দেখা যাচ্ছে। তের করা দুষ্টামি বুঝতে পেরেও সুগা শান্ত থাকতে পারছে না। সুগাকে দেখে ইয়নজন রান্নাঘর থেকে বলে ওঠে, এছাড়া হুন, তুই কি একটু শান্তি দিতি না আমারে? পরীক্ষা দিয়ে আইছস, কিছু খাস নাই। তগরে লইয়া আমি আর কত টেনশন করমু হে? আম্মু, তুমি রিল্যাক্সে থাকতে পারো, কারণ ভাইয়ার জন্য চিন্তা করার মানুষ আছে। সুগা বিড়বিড় করতে করতে রুমে চলে গেছে। একসময় সুগা নিজেই জিনকে রিল্যাক্সে থাকতে বলেছিল। জঙ্কুকের জন্য চিন্তা করার মানুষ আছে। এই কথাটা শুনে সেদিন তের মনের আকাশে মেঘ জমেছিল। তাই আসতে ইচ্ছে করেই ভাইকে রাগাচ্ছে। সকাল 11টার উপরে বেজে গেছে, অথচ সুগার খবর নেই। শুক্রবার বলে কেউ কিছু বলছেও না। তে দুবার খেতে গিয়েও ফিরে আসে। ভাইকে রাগিয়ে একা খেতেও ইচ্ছে করছে না। সুগা গত রাতেও খায়নি। অনেকক্ষণ ডাকার পর সুগা রুমের দরজা খুলে দিয়েছে। বিরিয়ানি খাবা? না, আমি রান্না করেছি। খিদে নেই। আমার আছে, সকাল থেকে খাইনি, চলো। রাত থেকে খাওয়া নেই, ঝগড়া করার মতো এত এনার্জিও নেই। তাই সুগা শান্ত স্বরে বলল, ফ্রেশ হয়ে আসছি। তোমার ফোনের লকটা খুলে দিয়ে যাও। কেন? আমার ফোনে ব্যালেন্স নেই। সুগা ফোনের লক খুলে তেকে ফোন দিয়ে ওয়াশরুমে চলে গেছে। তে তড়িঘড়ি করে জিমিনের নাম্বার খুঁজতে লাগলো। জিমিন, তেজ ফ্রেন্ড, বনুস ফ্রেন্ড সব নামে খুঁজে ফেলেছে, তবুও পাচ্ছে না। তাই নিজের ফোন থেকে জিমিনের নাম্বার বের করে কয়েকটা ডিজিট লিখতেই মিস সিগোস্টিক নাম আসে। এমন নাম দেখে তে নিজের অজান্তেই হেসে বলল, জঙ্কুক ভাইয়ের ফোনে আমার নাম্বার কি নামে সেভ করা? তে রুম থেকে বের হতে হতে জিমিনকে কল দিল। কেমন আছেন? জি ভালো। তুই ওনার নাম্বার থেকে ফোন করেছিস কেন? ভাইয়া অসুস্থ হয়ে গেছে। কি হয়েছে ওনার? তোদের বাসায় চা খেতে গিয়ে একটা গ্রামের পিঁপড়া খেয়ে ফেলেছিল। পিঁপড়াটা যেতে যেতে গলা একটা কামড়ও দিয়েছে। আমি বারবার করে বলেছি বেশি করে পানি খেতে, কিন্তু ভাইয়া পানি না খেয়ে অপলক দৃষ্টিতে কোন দিকে যেন তাকিয়ে হাঁ করে বসেছিল, যাতে পিঁপড়াটা হেঁটে হেঁটে বেরিয়ে আসে। কিন্তু পিঁপড়াটা এত ফাজিল, বের তো হলোই না, উল্টো আরো আমার ভাইয়ের হৃদয়ে ঢুকে পড়েছে। গতকাল বিকেল থেকে হৃদয়ে অনবরত কামড়াচ্ছে। আমার ভাইয়ের কোমল হৃদয়টাকে কামড়ে ছিদ্র করে ফেলছে। দেশে বন্যা হোক বা না হোক, আমার ভাইয়ের হৃদয়ে বন্যা নিশ্চিত। এখানে পিঁপড়া বলতে জিমিনের প্রতি সুগার প্রেমানুভূতি বোঝানো হয়েছে। কি আবল তাবল কথা বলছিস? সেটা আবার কোনো রোগ নাকি? আবল তাবল না রে, কালকে রাতে ভাইয়া মাথা ঘুরে বিছানায় পড়ে গেছে। 12 ঘন্টা বেহুশ ছিল, ঘুমেছিল। মাত্র হুঁশ ফিরেছে, সজাগ হয়েছে। এগুলো রোগের লক্ষণ? 16 ঘন্টা না খেয়ে থাকা, টানা 12 ঘন্টা ঘুমানো কি স্বাভাবিক মনে হচ্ছে তোর? তো এখন কি করবি? ওই রোগের চিকিৎসা মনে হয় এখনো আবিষ্কৃত হয়নি। কোন রোগের চিকিৎসা আবিষ্কৃত হয়নি? তাই কল কেটে বলল, ওইসব বাদ দাও, ভাবছি জিমিনের বিয়েটা ভেঙে দিব। কিসের বিয়ে? মুখলেস মিয়ার কথা কাল বললাম না তোমার? সারা রাত ভেবে দেখলাম ওনার কাছে বিয়ে দেওয়া ঠিক হবে না। হঠাৎ মাথায় সুবুদ্ধি উদয় হলো কেমন করে? দেখো, মুখলেস মিয়ার চোখে ভালোবাসা থাকলেও হৃদয়ে একটুও জায়গা নেই। 2টা বউ, 6টা ছেলে মেয়ে, 10 থেকে 12 জন নাতি নাতনির ভিড়ে আমার বেবিটাকে খুঁজেই পাওয়া যাবে না। এর জন্য ভাবলাম আরো কিছুদিন সময় নিয়ে ভালোভাবে পরীক্ষা করে একজনের সঙ্গে বিয়ে দিব। তুমি কি বলো? আমিও তাই বলি, ওর বড় বোনের বিয়ে হোক, তারপর না হয় ভেবে দেখবো।
জিমিনের বিয়ের ঘটকালি করতে তুমি কিন্তু আমার সাহায্য করবে, ঠিক আছে? আমার সময় নেই। ঠিক আছে, প্রয়োজন নেই। লেহেঙ্গা কিন্তু তোমায় কিনে দিতে হবে, এটা মনে রেখো। আর যে সে লেহেঙ্গা কিনবো না, জিমিন আর আমার লেহেঙ্গার ডিজাইন সেম হতে হবে। আচ্ছা এখন চলো খেতে যাই। চল। আলো আধারে কাটছে দিন। কেবল 1 সপ্তাহের মধ্যেই তের পরীক্ষা করা শেষ। সুগা যে জিমিনকে ভালোবাসে এটা সুগার আচরণ আর কথাতেই স্পষ্ট বোঝা যায়। কিন্তু জিমিন এখনো দ্বিধাদ্বন্দ্বে আছে। সুগার প্রতি হৃদয়ে উদিত অনুভূতিগুলো পুরোপুরি স্বীকার করতে পারছে না, আবার মন থেকে বাদও দিতে পারছে না। তে তবুও হাল ছাড়ছে না। জঙ্কুকের বেঁধে দেওয়া সময়ের 50 দিন কেটে গেছে। আগামীকাল 10ই অক্টোবর জঙ্কুকের জন্মদিন। তে সন্ধ্যার পর থেকে কথা বলার জন্য রেডি হয়ে বসে আছে। জঙ্কুকের নিষেধাজ্ঞার কথা মাথায় রেখে তেমন কোনো আয়োজন করেনি। প্রতিদিনের মতো আজও রাত 10টা 30 নাগাদ জঙ্কুকের কল আসে। সব কাজ শেষ করে শুয়ে তের সঙ্গে কিছুক্ষণ কথা বলে ঘুমানোটা জঙ্কুকের বাজে স্বভাব হয়ে গেছে। অন্যদিন কিছুক্ষণ কথা বলেই তে ফোন কেটে দেয়, তবে আজ তার ব্যতিক্রম। 2 মিনিট কথা বলে দুজনে 5 মিনিট নীরবতা পালন করে, কিন্তু কেউ কল কাটে না। তের মন খারাপ হবে ভেবে জঙ্কুক হাজার ব্যস্ত থাকলেও সচরাচর তের কল কাটে না, এমনকি মুখ ফুটে বলেও না যে সে ব্যস্ত আছে। আজও তেমনটাই ঘটেছে। বাংলাদেশের সঙ্গে সময়ের পার্থক্য মোটামুটি 2 ঘন্টা হওয়ায় এখানে 11টা 45 বাজায়, সেখানে স্বাভাবিকভাবেই রাত 1টা 45 বেজে গেছে। তে আপন মনে গল্প করছে আর জঙ্কুক মনোযোগী শ্রোতার মতো তের সব কথা শুনছে। প্রয়োজনে নিজেও অল্প স্বল্প উত্তর দিচ্ছে। রাত ঠিক 12টা বাজতেই তে মোলায়েম কণ্ঠে বলতে শুরু করলো। আপনি আমার চঞ্চল হৃদয়ের এক টুকরো সিদ্ধি, ভোরের শিশির ভেজা ঘাসে শিউলি ফুলের মতো আপনার জন্মদিন উষ্ণতায় ছেয়ে যাক। আপনার সকল অপূর্ণ ইচ্ছে পূর্ণতা পাক। শুভ জন্মদিন। জঙ্কুক একদম স্তব্ধ হয়ে গেছে। নিজের জন্মদিনের কথা মনেই ছিল না তার। তের মায়াভরা কান্নাজড়িত কণ্ঠ শুনে জঙ্কুকের দৃষ্টি ঘোলাটে হয়ে গেছে। তে উবু হয়ে শুয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তের কান্নার শব্দে জঙ্কুকের অন্তরাত্মা শুকিয়ে যাওয়ার অবস্থা। মাঝখানে তের আচরণে বিন্দুমাত্র খারাপ লাগা প্রকাশ পায়নি। সারাক্ষণ উল্লাস আর খুনছুটিতে মেতে থাকতো। তের কান্নার শব্দে দিশেহারা জঙ্কুক। এই স্প্যারো, এভাবে কাঁদছিস কেন? ভিডিও কল দেই? না। আমার জন্মদিনে সামান্যতম আবদার করার অধিকার যদি আমার না থাকে, তাহলে এই জন্মদিনকে আমি সারা জীবনের জন্য ব্যান করব। ব্যান করতে হবে না, দিচ্ছি কল। জঙ্কুক ঠোঁট কামড়ে মুচকি হাসলো। তে চোখ মুছতে মুছতে ভিডিও কল দিল। রুম অন্ধকার থাকায় স্পষ্ট দেখা না গেলেও ফোনের ক্ষুদ্র আলোতে তের ধবধবে ফর্সা মুখ, ঝলমল করা ভেজা চোখ আর লাল হয়ে থাকা নাকের ডগা স্পষ্ট দেখা যাচ্ছে। এবার বলুন, আমার আবেদনময়ের আবদার কি? আপনাকে আমার সামনে দেখতে চাই। তারপর? আপনি কবে আসবেন? আপনার কি একবারের জন্য আমার কথা মনে পড়ে না? কেন বুঝেন না আপনি? খুব মিস করি আপনাকে। আমি অবুঝ নয় তে। আসবেন কবে আপনি? সেটা আমার থেকে ভালো আপনার জানার কথা। আপনি বলুন। আরো 100 দিন। আমি বোধহয় মরেই যাব। জঙ্কুক অগ্নিদৃষ্টিতে তাকাতেই তে ভয়ে চোখ নামিয়ে নিয়েছে। জঙ্কুকের রুমে আলো জ্বলছে। এয়ার কন্ডিশন অন থাকা সত্ত্বেও জঙ্কুকের শরীর ঘামছে। টেবিল থেকে একটা অপ্রয়োজনীয় কার্ড হাতে নিয়ে বাতাস করছে। তে গভীর মনোযোগ দিয়ে জঙ্কুককে দেখে। তের নজর নগ্ন লোমশ বুকে পড়তেই লজ্জা চোখ সরিয়ে নিয়েছে। জঙ্কুক রুমের ছাদের দিকে তাকিয়ে আনমনে কিছু ভাবছে। তে পল্লব ঝাপটে আবারও তাকালো। এবার নজর পড়ে থুতনির নিচে থাকা একটা কালো তিলের দিকে। শেভ করার কারণে দাড়ির আড়ালে লুকিয়ে থাকা তিলটা আজ একটু বেশি ঝলমল করছে। তে সেদিকে তাকিয়ে মুচকি এসে ভরে ডুবে গেছে। জঙ্কুক নিঃশব্দ কণ্ঠে ডাকলো, এই যে পলায়ন করি, কতবার বলবো? এভাবে তাকালে কুছ কুছ হতা হ্যায়, তুম নেহি সমঝোগে। আপনার পেছনে কে? কোথায় কে? আমি দেখেছি, এখান থেকে কেউ একজন চলে গেছে। রুমে কেউ নেই, পর্দা নড়েছে সম্ভবত, এটাই চোখে পড়েছে। আপনি আমার মিথ্যা কথা বলছেন। রুমে নিশ্চিত কেউ আছে। আপনি যে একদিন বলেছিলেন আপনার বউ আছে, সে কি আপনার রুমে? ওই একদম চুপ, কথায় কথায় চরিত্রে দাগ দিবি না বলে দিলাম। আমার চরিত্র বেলি ফুলের মতো সুগন্ধময় আর পবিত্র। ক্যামেরা ঘোরাচ্ছি, নিজের চোখে দেখ। জঙ্কুক ক্যামেরা ঘুরিয়ে সম্পূর্ণ রুম ঘুরিয়ে দেখিয়েছে। আচ্ছা, মানছি। মনের ভেতর শুধু সন্দেহ আর সন্দেহ। গরম পানি খেয়ে অবিশ্বাসের চারাগুলো মেরে অন্ততপক্ষে কিছু সংখ্যক বিশ্বাসের চারা রোপণ করিয়েন। আচ্ছা, ঘুম পাচ্ছে। ঘুমান। বেশ কিছুদিন কেটে গেছে। তে আজ সকাল সকাল ভার্সিটিতে এসে বসে আছে। জিমিন আসতেই ছুটে গিয়ে খুশিতে গদগদ হয়ে একটা কিটক্যাট চকলেট ধরিয়ে দিল। আজকে এত খুশি কেন? শুক্রবারে ভাইয়ের জন্য বউ দেখতে যাব। ক্লাসে চল, মেয়ে দেখাচ্ছি তোকে। তে ক্লাসে এসে একটা মেয়ের ছবি বের করে জিমিনকে দেখতে বলল। আমাকে দেখাচ্ছিস কেন? তুই আমার বেস্ট ফ্রেন্ড, তুই দেখবি না? দরকার নেই, দেখ না। জিমিন এবার ছবির দিকে তাকালো। মেয়েটা দেখতে সুগার থেকে অনেক বেশি গুলুমুলু, গালে টোলো পড়ে, দেখতে খুব সুন্দরী। ভালো, শুধু ভালো, আমার কিন্তু অনেক বেশি পছন্দ হয়েছে। আজকে জঙ্কুক ভাইকে দেখাবো, ওনারও ঠিক পছন্দ হবে। তোর ভাই পছন্দ হয়েছে? ভাইয়া তো একদম পাগল হয়ে গেছে। যদি বলি আজকে বিয়ে করে নাও, আজই বিয়ে করে ফেলবে। তাছাড়া এই ছবিটা তো ভাইয়াই আমাকে দিয়েছে।
আল্লাহ, মিথ্যে কথা বলছি, আমাকে মাফ করে দিও প্লিজ। ভালোই হলো তুই তোর ভাবি পেয়ে গেছিস। হ্যাঁ, আগামী শুক্রবার দেখতে যাব। তারপর বিকেলবেলা তোর সঙ্গে দেখা করব, ঠিক আছে? আমার সঙ্গে দেখা করতে হবে কেন? মেয়ে পছন্দ হয়েছে কিনা তা জানাতে হবে না? তার প্রয়োজন নেই, বিয়ে হলে নিশ্চয়ই শুনবো। জিমিনের গলা কাঁপছে, কথা বলতে পারছে না। তে আর চোখে তাকিয়ে জিমিনের হাবভাব দেখে উত্তেজিত কণ্ঠে বলল, তুই বস, আমি জঙ্কুক ভাইয়ের সাথে একটু কথা বলে আসছি। জিমিন ব্যাগে মুখ গুজে বসে আছে। তে ফোন নিয়ে বেরিয়ে গেছে। 15 মিনিট পর ইভা ডাকতেই জিমিন মুখ তুলে তাকালো। চোখ মুখ লাল হয়ে আছে। জিমিন বরাবরই আবেগ চেপে রাখে। তার রাগ অভিমানের বহিঃপ্রকাশও তেমন ঘটে না, কিন্তু আজ যেন জিমিনের অন্যরূপ ভেসে উঠেছে। ইভা মাঝখানে বসেছে, তে আর জিমিন দুপাশে। জিমিনের দৃষ্টি জানালার দিকে, এক দৃষ্টিতে বাহিরে তাকিয়ে আছে। তে ইভাকে একটা একটা করে ড্রেস দেখাচ্ছে। সুগার বিয়ে উপলক্ষে অনলাইনে লেহেঙ্গা শাড়ি পছন্দ করেছে। জিমিন সেসব না দেখলেও সবকিছু ঠিকই তার কানে যাচ্ছে। জঙ্কুক ভাইয়া না বড়, জঙ্কুক ভাইয়ের বিয়ে রেখে সুগা ভাইয়াকে বিয়ে করাবে? জঙ্কুক ভাইয়ের বউ ফিক্স, মানে আমি তো ফিক্সড করাই আছি। এখন শুধু দেশে ফেরার অপেক্ষা। এর মধ্যে ভাইয়ার জন্য মেয়ে ঠিক করে প্রয়োজনে আংটি পরিয়ে রাখবো। তারপর দুই ভাই বোন একসঙ্গে বিয়ে করব। আমিও বাসাতে থাকবো, ভাইয়াও বাসায় থাকবে। শুধু নতুন ভাবে আগমন ঘটবে। তুই না বলছিলি জিমিনকে ভাবি বানাবি? তখন মজা করে বলেছিলাম, কোথায় আমাদের ব্রিলিয়ান্ট জিমিন আর কোথায় আমার বেপরোয়া ভন্ড ভাই সুগা? দুজনকে মানাবে নাকি? কিন্তু কোনো কিন্তু না। জিমিনের সামনে আবার এসব কথা বলছিস তুই? জানিস না জিমিনে এসব কথা শুনতে ভালো লাগে না? আমার ভাইকে জিমিন দু চোখের এক চোখেও সহ্য করতে পারে না। সেখানে আমার ভাইকে বিয়ে করার প্রশ্নই আসে না। চুপ কর। জিমিন নির্বাক চোখে তের দিকে তাকিয়ে আছে। তের চোখে মুখে উজ্জ্বলতা ছিটে ফুটেও নেই। সিরিয়াস মোডে কথাগুলো বলেছে। জিমিনের অন্তর জ্বলছে, চোখ রক্তাভ হয়ে আছে, টলমল করছে চোখ। যে কোনো মুহূর্তে বাঁধ ভাঙা কানা শুরু হবে। জিমিন দাঁড়িয়ে আস্তে করে বলল, সাইড দে। কোথায় যাবি? ওয়াশরুমে। ক্লাস শেষে বেরিয়ে আসতেই সুগার সঙ্গে দেখা। তে মেসেজ করে আসতে বলেছে। ইদানিং অফিসে যাওয়ার কারণে সুগার ড্রেস আপেও বেশ পরিবর্তন এসেছে। আজ একটা চেক শার্ট ইন করে পড়েছে। চোখে সানগ্লাস, হাতে জিমিনের দেওয়া সেই ঘড়িটা। জিমিন এক পলক তাকিয়ে সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিয়েছে। আজ সালাম পর্যন্ত দিচ্ছে না। কাছাকাছি আসতেই সুগা সালাম দিল। জিমিন উত্তর দিচ্ছে না দেখে তেই সালামের উত্তর দিল। সুগা জিমিনকে উদ্দেশ্য করে বলল, কেমন আছো? জিমিন নির্বাক ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। তে নিজের ব্যাগটা গাড়িতে রেখে বলল, ভাইয়া আমি ওদের সঙ্গে একটু কথা বলে আসি, তোমরা দাঁড়াও। তে দ্রুত সরে গেছে। সুগা এক দৃষ্টিতে জিমিনকে দেখছে। জিমিনের উত্তর না পেয়ে দ্বিতীয়বার প্রশ্ন করলো, তোমার কি কানের সমস্যা? কথা শোনো না? জিমিন চোখ তুলে তাকাতেই সুগার বুকের ভেতর ছ্যাদ করে উঠেছে। জিমিনের ফ্যাকাশে চোখ মুখ দেখে জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোমার? তুমি কি অসুস্থ? না, ঠিক আছি। তোমাকে দেখে একদম ঠিক লাগছে না। ডাক্তার দেখিয়েছো? আমি চলে যাচ্ছি, দেখি বলে দিন। জিমিন পা বাড়াতেই সুগা জিমিনের বাহু চেপে ধরে শক্ত কণ্ঠে বলল, এক পা বাড়ালে এর ফলাফল খুব খারাপ হবে। চুপচাপ গাড়িতে বসো। ভাইয়া জিমিনকে মোকলেস দুলাভাইয়ের দোকান পর্যন্ত নামিয়ে দিও প্লিজ। সুগা আর জিমিন দুজনেই অগ্নিদৃষ্টিতে তাকালো। সরি, মোকলেস দুলাভাই না, মোকলেস দাদা। জিমিন গাড়িতে বসো। তাড়াতাড়ি আয়। সুগা গাড়ি চালাচ্ছে। তে জিমিনকে এক এক করে জামা দেখাচ্ছে। শুক্রবারে কি পরবে সেসব ভেবে তে ক্লান্ত হয়ে যাচ্ছে। জিমিন না পারতেও তের এসব পাগলামি সহ্য করছে। সুগা গাড়ি চালানোর ফাঁকে ফাঁকে মিররও জিমিনকে দেখছে। কিছু দূর যেতেই তে বলল, ভাইয়া আমাকে দুইটা ড্রেস কিনে দিবা? দিবনে। দিবনে বললে হবে না, আজই দিতে হবে। আজই? হ্যাঁ, তোমাকে না বলেছিলাম শুক্রবারে পরার জন্য ড্রেস লাগবে? আজকে তো জিমিনও আমার সাথে আছে, পছন্দ করতে সমস্যা হবে না। তোমার শরীর ঠিক আছে? শপিং এ যেতে পারবে? কেন যেতে পারবে না? আমি যেহেতু বলেছি ও যাবে, তার মানে ও যাবে। তুমি মনোযোগ দিয়ে গাড়ি চালাও। আব্বুর দুইটা ডায়মন্ড গাড়িতে বসা। যদি কিছু হয় তাহলে আব্বু তোমার হাড্ডি মাংস আলাদা করে ফেলবে। সামনে তাকাও। দুইটা শোরুম ঘুরে তের জন্য দুইটা ড্রেস নিয়েছে, আর সকিনার জন্য একটা। সুগার এক পরিচিত ভাইয়ের ক্লিনিক থেকে জিমিনের প্রেসার, হিমোগ্লোবিন এসব টেস্ট করে জিমিনকে বাসা পর্যন্ত নিয়ে গেছে। তে বারবার বলছিল মোকলেস দাদার দোকানের সামনে নামিয়ে দিতে, কিন্তু সুগা সোজা বাসার সামনে পর্যন্ত নিয়ে গেছে। যাওয়ার সময় তে জোর করে একটা ড্রেস জিমিনকে দিয়ে শুক্রবারে পরার জন্য বলেছে। জিমিন নিতে না চাইলেও সুগা আর জিমিনের জোরাজোরিতে বাধ্য হয়ে নিয়েছে। জিমিন বাসায় ঢোকা পর্যন্ত অপেক্ষা করে তারপর তেকে নিয়ে সুগা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে। যেতে যেতে সুগা প্রশ্ন করলো, তার বেস্টুর আজ কি হয়েছে রে? উল্টাপাল্টা আচরণ করছিল কেন? মনে হয় টিকটিকি খামচি মেরেছে, এর জন্য মাথা ঠিক নেই। টিকটিকি খামচি দেয়? আরে বাবা, স্বপ্নে দিয়েছে। স্বপ্নে সবকিছু সম্ভব, বুঝেছো? ভাইয়া ঠিকই বলে, এক টার ছিঁড়া তুই আর এক টার ছিঁড়া তোর বান্ধবী। তোদের যন্ত্রণায় আমরা পাগল হয়ে যাচ্ছি। পাবনা যাবা? মরতে না, ঘুরতে। সুগা চোখ রাঙাতেই তে দাঁত বের করে হাসলো। আজ শুক্রবার সকাল থেকে তে একাই বাড়ি ঘর মাতিয়ে রেখেছে। এই ফেসিয়াল করছে, এই চোখে শশা লাগিয়ে বসে আছে, চুলে যত্ন নিচ্ছে। সুগা ঘন্টাখানেক সোফায় বসে
তের কর্মকাণ্ড দেখছে। এক পর্যায়ে সকিনাকেও টেনে নিয়ে আসে। দুজন ফিসফিস করে কথা বলছে আর রূপচর্চা করছে। এত সাজুগুজু করার কারণ কি? কোথায় যাবি তোরা? ঘুরতে। একা যাওয়া যাবে না, যেখানে যাস আমি নিয়ে যাব। আজকে অন্তত পক্ষে তোমাকে নিতে পারবো না। তাহলে অনুমতি আমি দিতে পারবো না। আব্বুকে বলে অনুমতি নিব। আমি ডিরেক্ট ভেটে দিব। আজকে যেতে না দিলে তুমি পস্তাবে। আর কিছুই বলবো না আমি। আমি পস্তাবো কেন? বলবো না। না বললে যেতে দিব না কিন্তু। তে চুল উড়িয়ে সিঁড়ি দিয়ে যেতে যেতে বলল, তুমি যে ভেটো দিবে সেটা আমি আগে থেকেই জানতাম। তাই গতকাল রাতেই বড় আব্বু, আব্বু, কাকামণি, বড় আম্মু, আম্মু, কাকিয়া এমনকি জঙ্গক ভাইয়ের কাছ থেকে অনুমতি নিয়ে ফেলেছি। কোথায় বিচার দিতে যাবে যাও। তে এক প্রকার নাচতে নাচতে রুমে চলে গেছে। সকিনাও তার পিছু পিছু ছুটলো। সুগার আগে কটমট করছে। ইদানিং তে দুষ্টামির মাত্রা অনেক বেড়ে গেছে। একা সামলানো যাচ্ছে না। তে আগেও দুষ্টামি করতো, তবে লিমিটেড। জঙ্গক আসার পর তে অনেকটাই শান্ত হয়ে গিয়েছিল। জঙ্গকের সাথে মনোমালিন্যের কারণে 8 থেকে 9 বছর কথা হয়নি বলে সেই দূরত্বটা কমাতে একটু সময় লেগেছে। অ্যাডমিশন টেস্টে আর জঙ্গকের প্রেমে হাবুডুবু খেতে খেতে দুষ্টামির চিন্তা মাথায় আসেনি। এখন সেই দুষ্টামির ভূত আবারও মাথা চারা দিয়ে উঠেছে। জঙ্গক কোনো কারণে অভিমান করলেও 1 মিনিটের বেশি টিকতেই পারে না। জঙ্গক যতক্ষণ না হাসবে ততক্ষণ পর্যন্ত তের আজগুবি কথাবার্তা চলতেই থাকে। গতকালও তেমনটাই ঘটেছে। তের একা ঘুরতে যাওয়ার ব্যাপারে জঙ্গক রাজি ছিল না। তাই জঙ্গককে রাজি করাতে থেকে বহু কাঠখড় পোড়াতে হয়েছে। এক পর্যায়ে তেলাপোকার আর্তনাদ গল্প শুনিয়ে জঙ্গককে পটিয়ে ঘুরতে যাওয়ার অনুমতি নিয়েছে, তবে অবশ্যই শর্ত সাপেক্ষে। জঙ্গক মেসেজে 3 পাতার এক লিস্ট পাঠিয়েছে, যেখানে কি করা যাবে কি করা যাবে না, কিভাবে চলতে হবে সব নির্দেশনা দেওয়া আছে। তাই সব শর্ত মেনেই রাজি হয়েছে। সুগা জঙ্গককে কল দিয়ে রাগান্বিত কণ্ঠে বলল, ভাইয়া তোমার কলিজাকে আর আমি সামলাতে পারছি না। সে এখন আমার কলিজা ছিদ্র করে ফেলছে। আর তো কয়েকটা দিন একটু সহ্য করে নে। তুমি নাকি ঘুরতে যাওয়ার অনুমতি দিয়েছো, কি করব বল? এমন ভাবে আবদার করে যে না করতে পারি না। কোথায় যাবে কিছু বলছে? জিমিন বোগাম ওদের সাথেই বের হবে বলল। আমি নিয়ে গেলে কি হতো? ইদানিং মনে হয় 2 বান্ধবীর মধ্যে মনোমালিন্য চলছে। ভার্সিটিতে কেউ কারোর সাথে কথা বলে না। গত 2 দিন জিমিন ভার্সিটিতেও আসেনি। কল দিলাম রিসিভও করেনি। আজ আবার ঘুরতে যাচ্ছে। বিষয়টা ঠিক ভালো লাগছে না। তুই ওদের চিনিস না? মনোমালিন্য থাকলেও দেখবি আজ ঠিক হয়ে গেছে। সেটাও ঠিক। আচ্ছা পরে কথা হবে। ওকে। 3টার দিকে তেয়ার সকিনা সেদিনের কেনা ড্রেস পরে সেজেগুজে বেরিয়েছে। সুগা তাকিয়ে আছে কিন্তু কিছু বলছে না। তে যেতে যেতে সুগার দিকে তাকিয়ে জিভ বের করে বেঞ্চি কাটলো। সুগা চোখ রাঙাতেই তে দাঁত কেলিয়ে চলে গেছে। বাসার সামনে থেকে রিক্সা করে 2 বোন গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিল। ফোনে লোকেশন দেখে বোগামের দেওয়া ঠিকানা পর্যন্ত পৌঁছেছে। জিমিনরা আগে থেকে সেখানে উপস্থিত ছিল। বোগমার তামিম কাছে একটা বাসায় থাকে। সেখান থেকে একটা টেবিল এনে একটা খালি জায়গায় রেখে তার উপর কেকের বক্স রেখেছে। আজ তামিমের মিথ্যা জন্মদিন, সে উপলক্ষে এই আয়োজন। গত 5 দিনে জিমিনের সাথে তের ফোনে কোনো কথা হয়নি, ক্লাসে দেখাও হয়নি। সারাক্ষণ শুধু ভাইয়ের বিয়ে নিয়েই বকবক করেছে। 2 দিন জিমিন ক্লাসেও আসেনি। জিমিনের ব্যাপারে কথা বলার জন্য গত পরশুদিন জিমিনের অনুপস্থিতিতে বোগামদের সাথে তে প্ল্যান করে সবকিছু রেডি করেছে। তে 2 হাত পেছনে রেখে সোজা টেবিলের কাছে দাঁড়ালো। সকিনাতের পাশে দাঁড়িয়ে সবাইকে সালাম দিয়ে জিমিনকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলো, জিমিন আপু, তুমি কি অসুস্থ? তুই কি জিমিনের খোঁজ নিতে এসেছিস? যার জন্মদিন তাকে উইশ কর। জন্মদিনের নামগন্ধ নেই, উইশ নিয়ে পড়ে আছে। তাড়াতাড়ি কর, বাসায় যেতে হবে। বাইকে আসার সময় ছুরিটা রাস্তায় পড়ে ভেঙে গেছে। তেকে বলছিলাম ছুরি নিয়ে আসতে। কি রে তে, ছুরি এনেছিস? তে জিমিনের দিকে তাকিয়ে পেছন থেকে এক হাত সামনে এনে টেবিলে রাখতেই বোগাম বলল, তোকে কেক কাটার প্লাস্টিকের ছুরি আনতে বলেছিলাম, তুই মানুষ কাটার ছুরি নিয়ে আসলি কেন? কোন কাজে লাগে বলা যায় না। ভাবি আমাদের সেই মুডে আছে, আজ এসপার না হয় ওসপার করেই ছাড়বে। ওর মুডে থাকার দিন, ও তো মুডেই থাকবে। কেক কাটলে কাট, না হয় আমি চলে যাব। তে ছুরিটা এপাশ ওপাশ ঘুরিয়ে কাঠের টেবিলের মাঝ বরাবর ছুরিটা কুপতে কুপতে রাগান্বিত কণ্ঠে বলল, আজ এখানে আমি ছাড়া কারো কথা চলবে না। তের এমন আচরণে জিমিন সহ সবাই কেঁপে ওঠে। তে জিমিনের দিকে তাকিয়ে বলল, তোকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আমার সাথে নাটক করার চেষ্টা করবি না। তাল বাহানা করলে একদম মেরে গাছতলায় ফেলে রেখে চলে যাব। কি হয়েছে তোর? তে জিমিনের পাশ কাটিয়ে জিমিনের সামনে গিয়ে দাঁড়ালো, 2 হাত পেছনে। তের বিধ্বংসী মনোভাব দেখে জিমিন কিছুটা ভীত হয়ে আছে। তে জিমিনের অভিমুখে তাকিয়ে বলতে শুরু করলো, আমার হৃদয়ের সবটুকু জুড়ে যাদের অস্তিত্ব আছে তাদের মধ্যে তুই একজন। আমার প্রাণোচ্ছলে তোর অবস্থান রক্তি মরণের মতো। তুই পাশে আছিস বলে আমি বারে বারে ভেঙে চুরে নবরূপে রাঙিয়েছি নিজেকে। তোর প্রতি আমার বিশ্বাস সুবিশ্বাস সমুদ্রের গভীরতার মতো ধীর। তোকে বন্ধু হিসেবে পেয়ে আমার প্রাপ্তির খাতা পরিপূর্ণ হয়ে গেছে। আমি জানি তুই নিজের থেকেও বেশি আমায় ভালোবাসিস, আর আমার থেকেও বেশি ভালোবাসিস আমার ভাইকে। তুই বুঝতেও পারছিস না, ভাইয়ের তমসাচ্ছন্ন ক্ষয়িষ্ণু হৃদয়ের একগুচ্ছ আতশবাজি তুই। বিষাদে ন্যস্ত অভিপ্রায়ের একমাত্র
প্রণয়নী তুই, ভাইয়ের বেপরোয়া জীবন সাজানোর উত্তম উপদেষ্টা হবি তুই, কথা দিচ্ছি। ভাইয়ের জীবনে অদ্বিতীয় হয়ে থাকবি সারা জীবন। জিমিনের নিস্তব্ধ আখি যুগল তের অভিমুখে স্তব্ধ হয়ে আছে। তে হাঁটু গেড়ে বসে পেছন থেকে গোলাপ ভর্তি হাত সামনে এনে জিমিনের দিকে ধরে মোলায়েম কণ্ঠে জিজ্ঞাসা করলো, তুই কি ভাইয়ের কল্পনার রাজ্যের কল্পতক হবি, তার সাম্রাজ্যের মহারানী হবি? জিমিনের চোখ টলমল করছে, জ্বরের ঘরে ভার হয়ে থাকা মাথাটা অনবরত ঘুরছে। মসৃণ গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে বেশি সময় লাগলো না। গত 5 দিন গুমড়ে গুমড়ে অনেক কেঁদেছে, সেটা জিমিনের চোখ মুখ দেখলেই বোঝা যায়। জিমিনের দু চোখ বেয়ে অনর্গল পানি পড়ছে। তে সকিনের দিকে তাকিয়ে বলল, তোকে কি দাওয়াত দিয়ে আনতে হবে? সরি, তোমার কথা শুনে টাসকি খেয়ে ফেলেছিলাম। সকিনা এগিয়ে এসে তার পাশে হাঁটু গেড়ে বসে সে ফুলের তলায় হাত রেখে দুজন একসঙ্গে উচ্চস্বরে বলে ওঠে, আপনি কি আমাদের ভাবি হবেন? জিমিনের শরীর কাঁপছে, ভেজা চোখে তে আর সকিনার দিকে তাকিয়ে আছে। জিমিন ভাবি তাড়াতাড়ি রাজি হন, নয়তো তে ভাবির মাথা আরো গরম হয়ে যাবে। জিমিন সবার দিকে তাকালো। তে স্ট্রং থাকলেও সকিনা এক পায়ের উপর নিজের ভর রাখতে না পেরে তের উপর হেলে পড়েছে। আরে বেটি তাড়াতাড়ি হ্যাঁ বল, পড়ে যাচ্ছি তো। জিমিন ফুল ধরতে ধরতে উত্তর দিল, ইনশাআল্লাহ তোমাদের ভাবি হব আমি। ততক্ষণে সকিনার শরীরের ভারে তে মাটিতে পড়ে গেছে আর সকিনা তের উপরে পড়েছে। জিমিন এক হাতে ফুল অন্য হাতে তের ঘাড়ে ধরে আটকাতে গিয়ে নিজের ওড়নায় টান খেয়ে জিমিনও তেদের উপর পড়েছে। জিমিন তখনও এক হাতে তের কাঁধ আঁকড়ে ধরে আছে, যেন মাথায় চাপ না খায়। তামিম গিয়ে সকিনাকে টেনে তুলে। সকিনার পায়ে অল্প চাপ খেয়েছে, তাই ব্যথায় আর্তনাদ করছে। ইভা তাড়াতাড়ি তে আর জিমিনকে টেনে তুলে। ব্যথা পেয়েছে যেমন তেমন নতুন জামাগুলোতে মাটি আর ময়লা লেগে যাচ্ছে, তাই অবস্থা হয়ে গেছে। বোগাম তামিম ইভা হাসতে হাসতে একদম বসে পড়েছে। আমার জীবনে দেখা সেরা প্রপোজ, সারা জীবন মনে থাকবে। দেখবি তোদের ননদ ভাবির সম্পর্ক সারা জীবন এমনই থাকবে। যাই করতে যাবি একটা করে অঘটন ঠিক ঘটিয়ে ছাড়বি। হা হা হা। তুই চুপ থাক, নয়তো তোর মুখে গসটা লাগিয়ে দিব। সরি জিমিন, তুই ভাইয়াকে ভালোবাসিস এটা তোকে বোঝাতে এই 5 দিন তোর সঙ্গে খুব বাজে ব্যবহার করেছি। সরি বেবি। জিমিন কোনো কিছু না বলে আচমকা থেকে শক্ত করে জড়িয়ে ধরলো। কান্না ভেজা দু চোখ বেয়ে আবারও পানি ঝরছে। তেও জিমিনের পিঠ বরাবর দুহাত পেঁচিয়ে ধরেছে। জিমিন এবার হাউমা করে কান্না করতে শুরু করলো। এত বছর বন্ধুত্বে জিমিনকে কখনো এভাবে কাঁদতে দেখেনি তে। বরাবরই চুপচাপ আর শান্তশিষ্ট থাকে, কাঁদলেও কখনো কারোর সামনে কাঁদে না। অথচ আজ সেই মেয়ে খোলা আকাশের নিচে অবাধে কেঁদে চলেছে। আমিও বুঝতে পারিনি আমি ওনাকে এত বেশি ভালোবেসে ফেলেছি। তুই সেই দিন মেয়ের ছবি দেখানোর পর থেকে এখন পর্যন্ত আমি ঠিকমতো ঘুমাতে পারিনি, খেতেও পর্যন্ত পারিনি। আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসছিল। সারাক্ষণ মনে হচ্ছিল আমি সবকিছু হারিয়ে ফেলেছি, কি যেন নেই, চারপাশ শূন্য লাগছিল আমার। আমি ওনাকে অনেক বেশি ভালোবাসি বেবি। আমার ভাবি হতে তুই সত্যি রাজি তো? রাজি, কিন্তু কিন্তু কি? তুই যে বলেছিলি আজ মেয়ে দেখতে যাবি। লে হালুয়া, তুই কি ছেলে নাকি? ধুর, ফাজলামো করিস না তো। ওই মেয়েটা কে ছিল? আমি চিনি না, ফেসবুকে পেয়েছিলাম। কিন্তু আমাকে কি বললি যে তোর ভাই রাজি? ফাজিল মেয়ে কোথাকার। ওমা, ভাইয়া তোকে লাভ করলে রাজি হবে না? ততক্ষণে আমি উপস্থাপনাটা করে ফেলি। চুম্মা, হাই, একটা হাতের লাভ, আরেকটা হাতের লাভ, লাভ ফরএভার, আরেকটা চুম্মা। অন্য পড়ে গেল। কি ভেবেছো আমি চলে গেছি? আমি যাইনি। হয়ে গেছে, তাড়াতাড়ি চলো। ঝিনু আমাকে ডাকছে, আমাকে যেতে হবে। তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো।